সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো ম্যাম। আচ্ছা। জি ম্যাম, সবাই আপনি কেমন সাবধানে আছেন? আছো তো? আছি, ভালো আছি। সাবধানে আছো তো সবাই তোমরা? জি ম্যাম। আচ্ছা। তোমরা তো এতক্ষণ মনে হয় হুমায়ুন ম্যাডাম ক্লাস নিছেন। আজকে আমার অনেকগুলো টপিকস আছে। vaginal instrumental delivery, mainly ventouse and forceps, cesarean section, আর আছে তোমার হাই রিস্ক প্রেগন্যান্সি এবং ব্যাড অবস্টেট্রিক হিস্ট্রি বেবি ও এজ। তোমাদের এগুলো কি লেকচার করা হয়েছে? এগুলো কি তুমি লেকচার হয়েছে এগুলো? জি ম্যাম, শোনা যায়। আচ্ছা, ঠিক আছে। আমি তোমাদের প্রথম বলবো যে মানে ভেজানাল ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি সম্বন্ধে, ফরসেপ অ্যান্ড ভেন্টোজ। যদিও ভেজানাল ইনস্ট্রুমেন্ট ডেলিভারির মধ্যে তোমার ডেস্টারি অপারেশনটা আছে ইনক্লুডেড, কিন্তু আমি আজকে পড়াবো মেনলি ফরসেপ অ্যান্ড ভেন্টোজ। ফরসেপ হচ্ছে স্বাভাবিকভাবে এগুলো তোমার হাতে দেখে পড়ানো উচিত, কারণ যেহেতু ইনস্ট্রুমেন্ট, হাতে দেখে কোনটা পার্টস কি কি, কিভাবে লক করা হয়, কিভাবে রাইট ব্লেড কোনটা, লেফট ব্লেড কোনটা, লক আনলক এগুলো দেখানো দরকার। কত তোমার রেজিস্টার দেখাবে পরীক্ষার আগে আগে। আমি জাস্ট বলতেছি যে কয় ধরনের আছে। ফোর্সেপ আছে তোমার সাধারণত অনেক ধরনের আছে, বলা হয় যে 700 টাইপস, কিন্তু আমার 3টা ধরনেই রিসেন্টলি ইউজ করা হচ্ছে। একটা হচ্ছে লং কার্ভ ফোর্সেপ উইদাউট ট্রাকশন ডিভাইস, শর্ট কার্ভ ফোর্সেপ এন্ড কিলান ফোর্সেপ। মেইনলি ইউজ করা হয় শর্ট কার্ভ যেটা রিগলেস। এর পার্টস কি কি? পার্টস হচ্ছে গিয়ে প্রত্যেকটা ফোর্সেপেই ব্লেড থাকে। ব্লেডের 2টা কার্ভ, একটা বাইরে দিকে আছে তোমার পেলভিক কার্ভ, ভিতর দিকে আছে কেফালিক কার্ভ। মেইনলি ফিটাল হেডের সাথে অ্যাডজাস্ট করে আর বাইরে পেলভিক ক্যাভিটির সাথে অ্যাডজাস্ট করে। তারপর আছে শ্যাঙ্ক, তারপর আছে লক এন্ড বলো ম্যাম, আপনার মাইক্রোফোন অফ হয়ে গেছে। জি না ম্যাম, শোনা যাচ্ছে না। অন করেন, মাইক্রোফোন অন করেন। ম্যাম একদম নিচে বাম দিকে আনমিউটের অপশন আছে, ওইটা নিচে, একদম নিচে বাম দিকে আনমিউটের অপশন আছে, ওইটা অন করেন। ম্যাম আনমিউট অপশনটাতে টিপ দিলে আপনার মাইক্রোফোনটা আনমিউট হবে, একবার প্রেস করেন ম্যাম। মিউট তো করলাম। জি এখন হয়েছে, এখন হয়েছে, এখন হয়েছে। এখন হয়েছে? জি ম্যাম এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমি তোমরা কতটুকু শুনছো? যে লং কার্ভ আর শর্ট কার্ভ এন্ড কিলান ফোর্সেপ। শর্ট কার্ভটা একটু ছোট, হ্যান্ডেলের লেন্থটা কম, শ্যাঙ্কের লেন্থটা কম, আর ওয়েটটা 1/3 অফ দ্য লং কার্ভ। মেনলি এখন এটা ইউজ করা হয়। তো ফোর্সেপের টাইপ অফ অপারেশন হচ্ছে 4 ধরনের। একটা হচ্ছে আউটলেট অপারেশন, ফোর্সেপ অপারেশন, লো ফোর্সে অপারেশন,
মিড ফরসেপ, হাই ফরসেপ। হাই ফরসেপ বলা হয়, ধরা হয় না কোন ক্লাসিফিকেশনে। ওই তোমার 4টা নাম রাখতে হবে, যে আউটলেট ফরসেপ অপারেশন, লো ফরসেপ, 90% ক্ষেত্রে বলা হচ্ছে মিড ফরসেপ। সেটা এখন ফরসেপের যে কমপ্লিকেশন অনেক বেশি, এই জন্য এখন এগুলো সাধারণত ইউজ করা হয় না। শুধু আউটলেট ফরসেপ যেটা, সেটাই করা হতো লো ফরসেপটা। আগেকার যারা আমাদের গাইনোকোলজিস্ট ছিলেন সিনিয়র, তারা কিন্তু অনেক এক্সপার্ট ছিলেন এইসব কারণে, কারণ তখন সব জায়গায় সিজার সেকশন করার ফেসিলিটি ছিল না। এখন তো প্রায় প্রতিটা উপজেলাতেই তোমার ফেসিলিটি আছে সিজার সেকশন করার। তখন বাধ্য হইবে তো সেভ দ্য মাদার্স লাইফ, এই ধরনের অপারেশন গুলো, বিশেষ করে ডিস্ট্রাকটিভ অপারেশন, কেরাটমি, এবিসেরেশন, এগুলোতে তারা এক্সপার্ট ছিলেন। কিন্তু এখন যেহেতু আমাদের এই সিজার সেকশন করার ফেসিলিটি আছে, এবং একটা ক্লিনিক্যাল ফেজে সিজার সেকশন অনেক বেটার দেন দা ডিফিকাল্ট ফরসেপ। এগুলো অনেক ধরনের কমপ্লিকেশন আছে, সেগুলো এগুলো আস্তে আস্তে এখন করা হয় না। তো যার জন্য যদি অপারেশন বলা হয়, তুমি জিজ্ঞেস করা হয়, তো বলতে হবে যে আউটলেট ফরসেপ অপারেশন, লো ফরসেপ, মিড ফরসেপ। আর হাইটা এখন করা হয় যখন ফিটাল হেড এনগেজই হয় না। আউটলেট যেখানে তোমার মানে ফিটাল হেড পেইনে চলে আসছে, জাস্ট একটা ট্রাকশন দিলে বের হয়ে আসবে ফিটাল হেড, সেটা হচ্ছে আউটলেট ফরসেপ অপারেশন। লো ফরসেপ হচ্ছে নিচে চলে আসছে, স্টেশনে চলে আসছে, স্টেশন প্লাসে থাকে ফিটাল হেড, বাস নিয়ার দ্য পেলভিক ফ্লোর, তখন রিচ করে নাই। অনেক সময় দেখা যায় থ্রো দ্য ইন্টারইটাস, সেটা হচ্ছে 90% ক্ষেত্রে বলা হয় লো ফরসেপ। আচ্ছা, এখন তোমার মেয়েটি জানতে হবে ফরসেপের যে ইন্ডিকেশন অ্যান্ড প্রিরেকুইজিট। মোস্ট ইম্পর্টেন্ট রিটেন আসবে তোমাদের এটা। আর ইন্ডিকেশন কি কি ফরসেপের, অ্যান্ড প্রিরেকুইজিট ভাইবাতে অনেক সময় জিজ্ঞেস করা হয় তোমাদের, যখন তোমার সার্জিক্যাল প্রসিডিওর থাকবে, ফরসেপ, ভেন্টোস, ইপিসিটমি, সিজার সেকশন, সেখান থেকে তোমার একটা যে কোনো একটা তোলা হয়। তো ফরসেপের বেলা দেওয়া হবে ইন্ডিকেশন আর প্রিরেকুইজিট, এটা রিটার্ন কোশ্চেন আসতে পারে। এখন আরেকটা হচ্ছে ফরসেপ ফাংশনটা কি। ফরসেপ ফাংশন মেইনলি হচ্ছে এটা কি, এটা ট্রাকশন ফোর্স হিসেবে কাজ করে। যখন কোনো কারণে মা অ্যাডজাস্টেড হয়ে যাচ্ছে, বেয়ার ডাউন করতে পারতেছে না, অথবা ইটার কন্ট্রাকশনটা এফেক্টিভ না, সেক্ষেত্রে জাস্ট হয়তো আউটলেটে এসে আটকে আছে, একটু ট্রাকশন দিলে বের হয়ে আসবে, ট্রাকশন ফোর্স হিসেবে কাজ করে। আর এটা কাজ করে এটা প্রটেক্টিভ কেস হিসাবে, ইন কেস অফ প্রিটার্ম বেবি অথবা প্রিমেচিউর বেবি, এটা হেডকে সাপোর্টে রাখে যাতে কোনো ধরনের প্রেশার না পড়ে। আর একটা কাজ হয় এটা কন্ট্রোল ডেলিভারি অফ দ্য আফটার কামিং হেড ইন কেস অফ ব্রিচ ডেলিভারি, অথবা তোমার সিজার সেকশন সময় একটা ব্লেড ইউজ করা হয় যে ব্যাকটিস, হাতের বদলে এটা ইন বিটুইন দ্য ফিটাল হেড এন্ড ইউটারাস ভিতর দিয়ে এটাকে পুশ করে বের করে আনার জন্য ইউজ করা হয়। এই হচ্ছে ফাংশন। ঠিক আছে, তোমার ফাংশন জিজ্ঞেস করে তুমি বলতে পারবা যে এটা মানে ট্রাকশন ফোর্স হিসেবে ইউজ করা হয়, প্রটেক্টিভ কেস হিসেবে ইউজ করা হয়, তারপরে ব্রিজ ডেলিভারি আফটার হেড অ্যারেস্ট সেটা ইউজ মানে ডেলিভারিতে সাহায্য করে, এবং এটা ভেক্টর হিসেবে কাজ করে ইন কেস অফ সিজারিয়ান ডেলিভারির সময় বাচ্চা আউট করার জন্য। তবে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ইন্ডিকেশন আর হচ্ছে প্রিরিকুইজিট। ইন্ডিকেশন কি, ম্যাটারনাল ফিটাল, ম্যাটারনাল মাঝে প্রথমে যেটা আসছে ইনএডিকুয়েট এক্সপালসিভ ফোর্স, মা এক্সস্টেড, ডিহাইড্রেটেড, বিশেষ প্রলং লেবারের ফলে তবে প্রেশার দিতে পারতেছে না, অথবা ইনডিউকেট ইউটারাইন কন্ট্রাকশনটা ঠিকমতো আসতেছে না, সাফিসিয়েন্ট না টু ডিসেন্ড দ্য ফিটাল হেড অথবা পেটেন্টিক পার্ট, অথবা করা যায় কখন ম্যাটারনাল ডিস্ট্রেস, যেটা আগে বললাম ডিহাইড্রেট এক্সস্ট হয়ে গেছে, তার পক্ষে বিয়ার করা সম্ভব না, অথবা যদি অনেক সময় যে এই যে এক্সপালসিভ ফোর্সটাকে অ্যাভয়েড করা হয় ইন কেস অফ সিভিয়ার কার্ডিয়াক ডিজিজ, অথবা পেশেন্ট মায়ের জন্য ফোর্স দেওয়া সম্ভব না, কার্ডিয়াক ডিজিজ থাকতে পারে, অথবা হাইপারটেনসিভ ক্রাইসিস, অথবা স্পাইনাল কর্ড ইনজুরি, অথবা এইসব থাকে যেখানে মায়ের পক্ষে বিয়ার করা সম্ভব না, সেক্ষেত্রে ফোর্স ইউজ করা যায়। তাহলে কি হচ্ছে, তো একটা হচ্ছে ইনএডিকুয়েট এক্সপালসিভ ফোর্স, অথবা হচ্ছে ম্যাটারনাল ডিস্ট্রেস, অথবা যেখানে অ্যাভয়েড করা হয় এক্সপালসিভ ফোর্সকে, আর ফিটালের ক্ষেত্রে বলা হয় ফিটাল ডিস্ট্রেস, আর হচ্ছে গিয়ে যদি আবার বিশেষ করে বিচের ক্ষেত্রে আফটার কামিং হেড অ্যারেস্ট হয়ে গেছে সেক্ষেত্রে, আর হচ্ছে গিয়ে তোমার যখন ফিটাল কম্প্রোমাইজ থাকে, সাসপেক্ট করা হয় যে ফিটালের অবস্থা ভালো না ইমার্জেন্সি ডেলিভারি করার জন্য, সেক্ষেত্রে বলা করা। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে যেটা টু কাট শর্ট দ্য সেকেন্ড স্টেজ অফ ডেলিভারি ইন কেস অফ যে হাইপারটেনসিভ ডিসঅর্ডার, কার্ডিয়াক ডিজিজ, পোস্ট সিজারিয়ান প্রেগন্যান্সি, সেখানে সময় দেওয়া যাবে না, ডিলে হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রলং সেকেন্ড স্টেজ অফ দ্য লেবার, প্রাইমারি ক্ষেত্রে 2 আওয়ার, মাল্টি ক্ষেত্রে 1 ঘন্টা হয়ে গেছে কিন্তু ডেলিভারি হচ্ছে না, সেক্ষেত্রে সেকেন্ড স্টেজ তোমরা জানো যে ফুল ডাইলেশন হওয়ার পরে
তোমার ডেলিভারি অফ দ্য বেবি আপ টু এটাকে বলে সেকেন্ড স্টেজ। তো ইন্ডিকেশন গুলা কি? ম্যাটার্নাল হচ্ছে ফিটাল ডিস্ট্রেস, ম্যাটার্নাল ডিস্ট্রেস, inadequate expansive force, অথবা টু অ্যাভয়েড দ্য এক্সপান্সিভ ফোর্স ইন কেস অফ কার্ডিয়াক ডিজিজ, হাইপারটেনশন ক্রাইসিস, অথবা ধরো পোস্ট সেকশন, অথবা প্রলং টু কার্ডিয়াক সেকেন্ড স্টেজ ইন কেস অফ এই ধরনের মেডিকেল ডিসঅর্ডার যদি থাকে, অথবা প্রলং সেকেন্ড স্টেজ লেবার, ফিটাল ডিস্ট্রেস আফটার কামিং হেড অ্যারেস্ট ইন কেস অফ ব্রিজ ডেলিভারি। এই কতগুলা ইন্ডিকেশন আছে তোমাদের ফরসেপ ডেলিভারি। এই হচ্ছে তোমার ইন্ডিকেশন। এরপর আসে প্রি রিকুইজিট। প্রি রিকুইজিট তোমার খুব ইম্পর্টেন্ট, এটা তোমাকে জিজ্ঞেস করবে, রিটেন আসবে, ভাইভাতেও আসবে। এটা কি হতে পারে? কতগুলা কন্ডিশন মাস্ট ফুলফিল করতে হবে ফরসেপ অ্যাপ্লিকেশন করার আগে। কি ধরনের? একটা প্রেজেন্টেশন মাস্ট বি সুইটেবল, অথবা 2 নম্বর হচ্ছে my head must be engaged, the cervix must be full dilated, membrane must be ruptured, position of the head must be exactly known, bladder should be emptied, আর হচ্ছে তোমার মায়ের একটা কনসেন্ট দিতে হবে, ইনফর্ম কনসেন্ট ফ্রম দ্য মাদার অফ দ্য পেশেন্ট পার্টি। আর অনেক সময় অ্যানেস্থেসিয়া, এডুকেট ম্যাটার্নাল অ্যানেস্থেসিয়া, পুডেন্ডার ব্লক, অথবা পেরিনিয়াল অথবা লেবেল ইনফ্লেশন অফ দ্য 1% লোক অ্যানেস্থেসিয়া দিয়ে, এগুলো দিয়ে তোমার মাস্টারি করতে হবে। আর হচ্ছে এক্সপার্ট অপারেটর, যে করবে সে স্কিল হতে হবে, ব্যাকআপ ফেসিলিটিস থাকতে হবে রেডি ইফ ইন কেস অফ ফেইলিয়ার। আর হচ্ছে তোমার পেশেন্ট পার্টি থেকে তাকে জানাইতে হবে যে এই আমরা প্রসিডিওর করছি, যেটা বলে ইনফর্ম কনসেন্ট, তুমি আগেই বললাম। এই যে কন্ডিশন গুলা, এই কন্ডিশন গুলো অবশ্যই ফুলফিল করতে হবে ইন কেস অফ ফরসেপ ডেলিভারি ও ফরসেপ অ্যাপ্লিকেশন। তাহলে কি বললো, আবার বলি তোমাদের এইগুলা, এগুলো কারণ ফরসের মধ্যে এইটাই ইম্পর্টেন্ট। প্রিরিকুইজিট তোমার ভাইবা জিজ্ঞেস করা হয়, এটা যখন তোমার কোনো প্রসিডিওর আসবে, ফরসেপ যখন তোমরা নিবা কার্ডে, তখন জিজ্ঞেস ফরসেপ ইন্ডিকেশন কি আর প্রিরিকুইজিট কি। তাহলে প্রথমে বলতে হবে যে হেড এনগেজ থাকতে হবে, ব্লাড এমটি করে রাখতে হবে, তারপর সার্ভিস ফুল ডাইরেক্ট থাকতে হবে, মেমব্রেন রাপচার থাকতে হবে, স্টেশন ক্লাস যেটা বলি, তারপর হচ্ছে গিয়ে স্কিলড অপারেটর, অ্যানেস্থেসিয়া, তারপর হচ্ছে ব্যাকআপ ফ্যাসিলিটি, মানে একটা ইমার্জেন্সি ওটি করার জন্য সবকিছু প্রিপেয়ার করে তারপরে প্রসিড করতে হবে। যদি ফেল হয় সঙ্গে সঙ্গে তাকে ইমার্জেন্সি সিজার সেকশন করে বেবিকে আউট করা হয়। এই হচ্ছে কি মোট যে কটা তোমার কন্ডিশন লাগে তোমার ফরসেপ করার জন্য এগুলো। তাহলে ফরসেপের মানে হচ্ছে ফরসেপ কি, এটা স্পেশাল ডিজাইন ইনস্ট্রুমেন্ট টু মেইনলি assist the extraction of the fetal head and then thereby accomplishing the delivery of the baby. এবং কত ধরনের আছে? লং কাট ফরসেপ উইথ উইদাউট ট্রাকশন ডিভাইস, আর এটা হচ্ছে শর্ট কাট ফরসেপ এন্ড কিলান ফরসেপ। কিলান ফরসেপ স্পেশালিটি কি? এটা সাধারণত স্ট্রেট থাকে, এটা মেইন অ্যাডভান্টেজ, এটা রোটেশন করে, যদি আনম্যানোটেড থাকে, নন রোটেশন কমপ্লিট না, সেটা রোটেশন কমপ্লিট করে তারপর ট্রাকশন করে নিয়ে আসা। এটা স্পেশালিটি হচ্ছে কিলার ফরসেপ। বাকি দুটো কিন্তু রোটেশন করা সম্ভব না, জাস্ট কমপ্লিট রোটেশন কমপ্লিট হওয়ার পরেই নিয়ে আসা হয় ট্রাকশন করে। আর ইন্ডিকেশনটা বললাম, প্রিরিকুইজিট যেগুলো বললাম, ফাংশন অফ দ্য, এই তিনগুলো তোমাদের জানতে হবে। আর কিভাবে অ্যাপ্লাই করা হয়, এই যে যেগুলো কন্ডিশন সেগুলো ফুলফিল করার পর অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে তোমার প্রথমে আইডেন্টিফাই করা হয় ব্লেড গুলা, রাইট এন্ড লেফট। এটা তোমরা সঙ্গে যখন দেখবে সামনে নিজেরাই লক করে বুঝতে পারবে কোনটা রাইট ও কোনটা লেফট। তার আগে দেখতে হবে ইন্টারনাল এক্সামিনেশন করে সার্ভিস ফুল ডাইরেক্ট কিনা, পজিশন ঠিক আছে কিনা, মেমব্রেন রাপচার কিনা, এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তোমার পেলভিস এডিকুয়েট অর নট। পেলভিস এডিকুয়েট না হওয়া সেক্ষেত্রে ফরসেপ অ্যাপ্লাই কোনোভাবে সম্ভব না, স্পেসই পাওয়া যাবে। তারপরে যখন ফরসেপ অ্যাপ্লিকেশন করা হবে, প্রথম লেফট প্লেট তারপর রাইট প্লেট লক, যদি ফরসেপ মানে ফিটাল হেড কটেশন কমপ্লিট হয়ে যায় ইজিলি লক হয়ে যায়। যদি তোমরা কখন দেখে থাকো ফরসেপ অ্যাপ্লিকেশন, তো দেখবা যেটা হবে, যদি সবকিছু ফুলফিল হয় লক হয়ে যাচ্ছে, যদি তোমার রোটেশন কমপ্লিট না হয় সেক্ষেত্রে লক হচ্ছে না। তো হওয়ার পর তারপর এই বিষয়টা নেই, এই বিষয়টা যখন ট্রাকশন দেওয়ার সময় যখন পেরিনিয়াম বাল্জ থিনিং আউট বাই দ্য অ্যাডভান্সিং ফিটাল হেড, তখন এই বিষয়টা দেওয়া হচ্ছে। এর আগে দিলে কি হবে? এর আগে দিলে তোমার ব্লিডিং হবে, ব্লাড লস হবে। তারপর ট্রাকশনটা এটা মোস্ট ইম্পর্টেন্ট, কিভাবে দেওয়া হয়, ডিরেকশনটা। এখন কিন্তু বার্থ ক্যানেল অনুযায়ী দেওয়া হয়। প্রথম কি হচ্ছে তোমার ডাউনার্ড ব্যাকওয়ার্ড ট্রাকশন দেওয়া হচ্ছে নিচের দিকে,
ডাউন আর ব্যাকওয়ার্ড টু মেনটেন দ্য ফিটাল হেডের ফ্লেকশনটা মেনটেন করার জন্য, যাতে ম্যাক্সিমাম সাথে হচ্ছে কম ডায়ামিটারটা আসে ফিটাল হেডে, বাইপেটাল ডায়ামিটার। যেরকম ডায়ামিটার যত ফ্লেকশন হবে ডায়ামিটার কমবে। তো আসার পর যখন পেলভিক ফ্লো ডিস করবে, তারপর যে সরাসরি হরাইজন টুয়ার্ডস দ্য অপারেটর অথবা ডক্টর বা যে ইয়ে করতেছে প্রসিভ করতেছে তার দিকে সরাসরি হরাইজন টুয়ার্ডস দ্য অপারেটর। তারপর যখন চলে আসবে সামনে, তারপর ডেলিভার দ্য হেড বাই কিভাবে এক্সটেনশন আপওয়ার্ড এন্ড ফরওয়ার্ড ডিরেকশনে আস্তে আস্তে করে উপর দিকে মায়ের আপনার দিকে নিবে, আপওয়ার্ড ফরওয়ার্ড ডিরেকশন দেওয়া যাবে এন্ড ডেলিভার দ্য হেড বাই এক্সটেনশন। যখন ডেলিভারি হয়ে যাবে সঙ্গে সঙ্গেই তোমার ফরসেপ ব্লেডটা আলো করে খুলে রিমুভ করা হবে। ফিটাল নোজ মাউথ আই সবগুলো স্টাইল করে পরিষ্কার করে, তারপর যদি কোনো কর্ড এরাউন্ডে থাকে নেকে, সেটা ক্ল্যাম্প করে কেটে বেবিকে তখন দেওয়া হবে নার্সের কাছে, সিস্টারের কাছে। এই হচ্ছে তোমার ফরসে অ্যাপ্লিকেশনটা। তোমরা এগুলো যদি প্র্যাকটিক্যালি দেখো তাহলে কিন্তু করার প্রয়োজন হবে না, নিজেরা বুঝবা কিভাবে অ্যাপ্লিকেশন করা হয়, কিভাবে লক করা হয়, কিভাবে ট্রাকশন দেওয়া হয়। তো ডেলিভারি এটা মোড হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন স্টেপস। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে ফরসেপে, যে কমপ্লিকেশন। কমপ্লিকেশন সবকিছু সব নিয়ে অপারেশন এটা কমপ্লিকেশন থাকে। তো এটা কমপ্লিকেশন হলে বুঝতে পারা হবে যে যেহেতু ফরসেপ কমপ্লিকেশন অনেক সময় বেশি, বিশেষ করে মিড ফরসেপ হাই ফরসেপ করা হয় না এখন, আগে করা হতো, এগুলো অনেক কমপ্লিকেশন। এই জন্য এটা বাদ দিয়ে এখন তোমার এর চেয়ে ভালো সিজার সেকশনটা প্রেফার করা হয়। ম্যাটারনাল কমপ্লিকেশন হবে, ফিটাল কমপ্লিকেশন হবে, ইমিডিয়েট এমন লেট। ম্যাটারনাল কমপ্লিকেশন হবে ইনজুরি, ফার্স্ট অফ অল ইনজুরি কোথায় হবে, তোমার ভ্যাজানাল ল্যাসারেশন যদি ঠিকমতো অ্যাপ্লিকেশন না করা হয়, যদি ফল্টি টেকনিকের জন্য, বিশেষ করে ফল্টি টেকনিকের জন্যই হয়, তাও তো সার্ভাইকাল টিয়ার অথবা এক্সটেনশন হবে, সার্ভাইকাল এক্সটেনশনে আপওয়ার্ড গিয়ে তোমার ফল্ট অফ দ্য ভ্যাজানা ইনভলভ হয়ে যাবে, ব্রডলি কেমন হিমাটোমা হবে, অথবা নিচের দিকে এক্সটেনশন কমপ্লিট পেনিয়াল টিয়ার। এটা সাধারণত বেশি হয়, ঠিকমতো অ্যাপ্লিকেশন না করলে, ট্রাকশনটা ঠিকমতো না দিলে এতে কমপ্লিট পেনিয়াল টিয়ার হওয়ার সম্ভাবনা অ্যাপ্লিকসে থাকে। তারপর নার্ভ ইনজুরি হতে পারে, ফিমোরাল লামোসেলার টাইম কিছু মিড ফরসে। তারপর হতে পারে পোস্ট পার্টাম হেমোরেজ, এটা দুটো কারণে অ্যাটনিক কিচন হতে পারে, ট্রমাটিক কারণে হতে পারে, পোস্ট পার্টাম পিরপুরাল সেপসিস, ইনফেকশন, পাইরেক্সাস, ম্যাটারনাল ডিসটেজ যেটা ডিসফাংশন, এইগুলো হতে পারে ইমিডিয়েট। আর পরবর্তীতে কি হতে পারে, স্কার হতে পারে, যে তোমার ইমিডিয়েটলি হয়, নিজের ডিপ ইমিডিয়েটলি হয়, তো সেক্ষেত্রে একটা পেইনফুল পেইনিয়াল স্কার। তারপর হতে পারে ডিসপ্যারোনিয়া, যেহেতু টানা ট্রাকশন হয়, যে সাপোর্ট যে থাকে এটা সেগুলো লুজ হয়ে যায় বা উইক হয়ে যায়, জেনিটাল প্রলাপস, স্ট্রেস ইনকন্টিনেন্স, লো ব্যাক পেইন অথবা ব্যাক কেক, এবং পরবর্তীতে অ্যানাল ডিসফাংশন, যেটা যদি কমপ্লিট পেরিনিয়াল টিয়ার হয়ে যায় সেক্ষেত্রে অ্যানাল হবে অ্যানাল ডিসফাংশন। দ্যাটস রিমোট। ইমিডিয়েট কি হচ্ছে, হচ্ছে মেইনলি the injury of the vagina, vaginal laceration, cervical tear, তারপরে এক্সটেনশন হয়ে বল পর্যন্ত গেলে ব্রডলি হেমাটোমা, কমপ্লিট পেনিয়াল টিয়ার, নার্ভ ইনজুরি, পোস্টপার্টাম হেমোরেজ, অ্যাসিডিক হ্যাজার্ডস, পিরপুরাল সেপসিস, এন্ড লেটে হতে পারে পেইনফুল পেনিয়াল স্কার, ডিসপেরোনিয়া, তারপর জেনিটাল প্রলাপস, তারপর স্ট্রেস ইনকন্টিনেন্স এটসেট্রা। আর ফিটালের ক্ষেত্রে হতে পারে মেইনলি যে ইনজুরি, সেখানেও ইনজুরি হতে পারে, বিশেষ করে ইন্টারক্রেনিয়াল হেমোরেজ, ক্যাফালো হেমাটোমা, স্কাল ফ্র্যাকচার, তো সার্ভাইকাল স্পাইন ইনজুরি, অথবা ফেশিয়াল ব্রুইশিং, অ্যাব্রেশন। আর লেটে হতে পারে সেরিব্রাল স্পাস্টিক পালসি ডিউ টু সেরিব্রাল হেমোরেজ। কারণ এখানে দেখো তোমরা ম্যাটারনাল ফিটাল কমপ্লিকেশন অনেক বেশি হয় যদি ঠিক মতো অ্যাপ্লিকেশন করা না হয়, যে কন্ডিশন গুলো সেগুলো ফুলফিল না করা হয়, অনেক ধরনের কমপ্লিকেশন বেশি, এবং কমপ্লিকেশন অনেক সময় অনেক দিন সাফার করতে হয় মাকে, এবং বাচ্চাদের সেরিব্রাল পালসি যেটা হয় সেটা বাচ্চার লাইফটা নষ্ট হয়ে যায়। কাজে এই ধরনের, এই জন্য তোমার সাধারণত এখন ফরসেপটা অ্যাভয়েড করা হয়। একদম লো ফোর্স যেটা আউটলেট ফরসেপ, সেটা তো কমপ্লিকেশন হয় না, আউটলেট আছে, একটু অ্যারেস্ট হয়ে আছে, একটা ট্রাকশন দিলে বেরিয়ে আসবে, সেগুলাই সাধারণত এখন অ্যাপ্লাই করা হয়। এই হচ্ছে ফরসেপ। আর তারপর আসো ভেন্টোজ। ভেন্টোজটা কি? ভেন্টোজ এক ধরনের ইনস্ট্রুমেন্ট, কোয়ান্টাম ইনস্ট্রুমেন্ট, দ্যাট ইজ ডিজাইন টু অ্যাসিস্ট
deliver the baby by creating a vacuum between the ভ্যান্টোজ এন্ড ফিটাল স্কাল্প। এটা ভ্যাকুয়াম ক্রিয়েট করা হয়, পরে তারপরে ট্রাকশন দিয়ে বেবিকে ডেলিভারি করা হয়। এখানে আগে কিন্তু আমাদের এখানে ছিল, আমরা যখন ট্রেনিং এ ছিলাম তখন কিন্তু আমাদের এখানে ভেন্টোজ ছিল, প্রচুর ভেন্টোজ ডেলিভারি করা হতো। আর ইজি অ্যাপ্লিকেশন করা যেটা সাধারণত কম কমপ্লিকেশন হয়, কিন্তু জানি না এখন এটা কেন নাই এখন। তো যাই হোক, ভেন্টোজের কয়টা পার্টস থাকে? একটা কাপ থাকে, আগে মেটালিক কাপ ইউজ করা হতো, এখন সিলিকন কাপ। 4টা সাইজে 30, 40, 50, 65 অ্যাকর্ডিং টু ফিটাল হেড। একটা ভ্যাকুয়াম ক্রিয়েটার যেটা জেনারেটর, যেটা ক্রিয়েট করে ভ্যাকুয়াম, আর যেমন ট্রাকশন টিউব যেটা রাখা। এটা প্রিরিকুইজিট অনেকটা ইয়ের মতোই, ফার্স্টের মতোই, ইন্ডিকেশন সেম, কিন্তু এখানে একটা হচ্ছে এটা প্রিমেচুর বেবির ক্ষেত্রে ইউজ করা যাবে না, যেহেতু এটা সরাসরি ফিটাল স্কাল্পে বসবে। স্কাল্প ইনজুরি হতে পারে, ইন্টারক্যানাল হ্যামারেজ, সাবঅ্যাটলান্টিক হ্যামারেজ হতে পারে, সেরিব্রাল হ্যামারেজ হতে পারে। কাজে এখানে প্রিমেচুর বেবির ক্ষেত্রে বিশেষ করে বিলো 34 উইকস এটা ইউজ করা সম্ভব নয়। আর হচ্ছে ভার্টেক্সরা ইউজ করা যাবে, যেমন ফরসেপ আমরা আপনাকে আমি হেড অফ দ্য বিচে ইউজ করতে পারি, ফেসে ইউজ করতে পারি, কিন্তু এটা করা সম্ভব না ভেন্টোজ দিয়ে। ভেন্টোজ শুধুমাত্র ভার্টেক্সই করতে পারবে, ইউজ করা যাবে। আর যদি বড় সাইজ বেবি থাকে, ম্যাট্রাস বেবি মোর দেন 4 কেজি, সেটা কিন্তু ইউজ করা যাবে না, কারণ এটা সেটা অ্যাকশন নিয়ে আসতে পারবে না। আর হচ্ছে গিয়ে যে অ্যাকর্ডিং টু সেম প্রিরিকুইজিট গুলা ইয়ে রাখতে হবে, মানে ফুল এনগেজ হতে পারে, ব্লাডার এমটি করতে হবে, মেমরি ডাকচার করতে হবে, পজিশন এক্সিট জানাতে হবে, অ্যান্টিপোস্টার পজিশন রোটেশন কমপ্লিট করতে হবে, সেটা। এখানে কমপ্লিকেশনটা আছে, এখানে কমপ্লিকেশন কিন্তু তুলনামূলকভাবে প্রসবের তুলনায় কম, বিশেষ করে ম্যাটারনাল কমপ্লিকেশন খুবই কম, যদি না সাধারণত যখন এটা অ্যাপ্লাই করা হয় স্কাল্পে, so the occiput is near the occiput 3 cm from the posterior frontal knee and 6 cm from the anterior frontal knee, যেখানে the flexion point সেখানে এটা অ্যাপ্লাই করা হয়। অ্যাপ্লাই করার সময় খুব খেয়াল করে রাখতে হয় যাতে ভেজানাল টিস্যু অথবা সার্ভাইকাল টিস্যু ট্র্যাপ না হয় এই কাপের মাঝে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ল্যাসারেশন হবে, ভেজানাল টিস্যু ল্যাসারেশন হবে, সার্ভাইকাল টিস্যু ল্যাসারেশন টিয়ার হতে পারে। এটা খুব আনকমন, কারণ যখন অ্যাপ্লাই করা হয় তখন ভালো করে এক্সামিন করে দেখা হয় যেন কোনো ভেজানাল টিস্যু অথবা সার্ভাইকাল টিস্যু এটা এই কাপের ভিতরে না ট্র্যাপড হয়। এখানে কিন্তু হয় বেশি ফিটাল কমপ্লিকেশন, স্কাল্প অ্যাব্রেশন হতে পারে, স্লাফিং হয়ে যেতে পারে, ইন্টারক্যানাল হ্যামোরেজ, কেফালোহেমাটোমা, এগুলোই হয় সাধারণত, অথবা জন্ডিস হতে পারে পরবর্তীতে, রেটিনাল হ্যামোরেজ, জাস্ট এগুলা প্রেশার ইফেক্টের জন্য। তাহলে তোমাদের এই ইনস্ট্রুমেন্টাল ডেলিভারির ক্ষেত্রে ভেন্টোজ আর ফরসেপ যেটা, এখানে তোমার জানতে হবে ফরসেপের ইন্ডিকেশন, ফরসেপের প্রিরিকুইজিট এন্ড কমপ্লিকেশন। অনেক সব ফাংশন জিজ্ঞেস করে ফরসেপে, ভেন্টোজেবেলও ঠিক সেম, ভেন্টোজের কমপ্লিকেশনটা জিজ্ঞেস করতে পারে। তো এই গেল ফরসেপ এন্ড ভেন্টোজ। আমাদের রিজনের প্রশ্ন থাকবে, ভাইবাতে জিজ্ঞেস করো, যেহেতু প্রসিডিওর আছে, সার্জিক্যাল প্রসিডিওর, এগুলো তোমাদের জিজ্ঞেস করো ভাইবাতে। এখন তো তোমাদের কার্ড সিস্টেম, কার্ডে থাকবে এগুলো। ও তারপর আসো সিজারিয়ান সেকশন। সিজারিয়ান সেকশন তোমরা সবাই হয়তো দেখছো তোমরা সবাই? কেউ আনসার দাও। তোমরা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম, শোনা যায়। তা তোমরা কি সিজারিয়ান সেকশন দেখছো কখনো? দেখি নাই ম্যাম। দেখছো নাকি? কেউ বলতে পারবা কিভাবে করা হয় স্টেপ গুলো? একটা বলো কিভাবে করা হয়, জাস্ট কিভাবে, মানে কিভাবে ইনসেশন দেওয়া হয়, কি কোন জায়গায় ইনসেশন দেওয়া হয় বলতে পারো? যদি বলো কেউ তাহলে বুঝবো তোমরা দেখছো। ম্যাম আমাদের দুই ব্যাচে কারোই প্লেসমেন্ট হয় নাই ম্যাডাম, কারণ আমরা দেখিনি। ম্যাম আমাদের এখানে যে দুই ব্যাচ আছে আমাদের কারোই গাইনিতে প্লেসমেন্ট হয় নাই ম্যাডাম, কারণ আমরা দেখি নাই। ও আচ্ছা, তো সিজারিয়ান সেকশনটা ডেফিনিশন তোমার জিজ্ঞেস করতে পারে, আমি যাই বলি মুখে বলবো, মুখে বলার চেয়ে তোমরা সরাসরি দেখলেই তো মনে থাকবে, এটা পড়াই লাগবে না। তাও আমি একটু বলে দিই, তোমরা যখন পরীক্ষার সময় আসবে তো নিশ্চয়ই দেখবে।
কারণ কলেজ স্কুলে তো পরীক্ষা শুরু হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়তো নোটিশ দিয়ে দেবে। সিজার সেকশনটা কি? এটা অপারেটিভ প্রসিডিওর by which the baby or the fetus after the 28 weeks pregnancy are delivered by incision অথবা through incision on the uterine অথবা abdominal or uterine wall. কি বলছো? তো আচ্ছা ঠিক আছে, আমি আবার বলি, সিজার সেকশন is the operative procedure by which the fetus after the 28 weeks pregnancy are delivered through incision on the abdominal and uterine wall. এটা হচ্ছে abdominal incision দিয়ে যেটা, এটা বলা হয় abdominal delivery। তো এটা কখন করা হয়? আফটার 28 উইকস এর পর যে সিজার সেকশন আর বিফোর যদি হয় সেটা বলে হিস্টারেক্টমি। তো এখানে তোমার প্রথম আসবে যে তোমরা শুনতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তোমরা শুনতে না পেলে বলো আমাকে, কারণ অনলাইনে তো বোঝা যাচ্ছে না, সরাসরি ক্লাস দেওয়া যেটা সেখানে তো এখানে সম্ভব না। তো যাই হোক, এটা সাধারণত রিসেন্টলি ইনসিডেন্টটা খুব বেড়ে গেছে। এটা বিশেষ করে আমাদের গভর্নমেন্টও খুব অ্যালার্ট হয়ে গেছে যে এখন বিশেষ করে সরকারি হাসপাতাল, প্রাইভেট ক্লিনিকে নর্মাল ডেলিভারি থেকে সিজার সেকশনটা অনেক বেশি। আমাদের 80 মিনিট করে বাড়ার সম্ভাবনা ঠিক আছে, যৌক্তিগত বলা যায় যুক্তি, কারণ এখানে 80 বেশিরভাগই খারাপ পেশেন্ট। কথাগুলো আমি বুঝতে পারছি না, কোনো সমস্যা থাকলে বলো। ম্যাম হোস্ট ম্যাম হুমায়রা ম্যামের মাইক অন, তো ওখান থেকে সাউন্ড আসতেছে, আমাদের মধ্যে কেউ কিছু বলতেছে না ম্যাম, আমরা শুনতে পাচ্ছি। অন, আচ্ছা বুঝছো যে হাইপারএমএসিস গ্র্যাভিডেরামে ডেভিডসনে ওরা এটা যাচ্ছে না কেন? হমারা মাইক অন। আচ্ছা ঠিক আছে। তো সিজার সেকশন দেখি এখন রিসেন্টলি তোমার এটা ইনসিডেন্ট অনেক বেড়ে গেছে, অনেকগুলো কারণ আছে, সেগুলো তোমাদের অনেক সময় জিজ্ঞেস করা হতে পারে। যে একটা হচ্ছে তোমার ইনক্রিজ দ্য সেফটি অফ দ্য অপারেশন ডিউ টু ইমপ্লয়মেন্ট অফ দ্য অ্যানেস্থেসিয়া, অ্যাভেলেবল ব্লাড ট্রান্সমিশন অথবা ব্রড স্প্রেড অ্যান্টিবায়োটিক, এগুলোর জন্য অনেক সময় এগুলা অনেক সময় সেফ হয়ে যাচ্ছে। এটা আগে যেমন জেনারেল অ্যানেস্থেসিয়া করা হতো, এখন স্পাইনাল অ্যানেস্থেসিয়া আর পরে ইজি হয়ে গেছে অপারেশনটা। তো দেখে যাই এই যে তো এছাড়া কতগুলো কারণ আছে যে এটা তোমার একটা হচ্ছে ইনক্রিজ দ্য রেট অফ দ্য প্রাইমারি সিজার সেকশন। এখন অনেক মহিলা, অনেক মাই কিন্তু চাচ্ছে নর্মাল ডেলিভারি অ্যাভয়েড করতে চাচ্ছে টু অ্যাভয়েড দ্য লেবার পেইন। তারা সরাসরি প্রেগনেন্সি কনসিভ করার পরে কিন্তু বলে যে তার ডাক্তারের কাছে যে আমি নর্মাল ডেলিভারি যাব না, আমি সিজার করব। এটা আগে থেকে অনেক মহিলারাই বলে ফেলে। তারপর হচ্ছে যে ইন্ডাকশন দা হাই রিস্ক প্রেগনেন্সি, যেহেতু আমাদের ফেসিলিটিস আছে, ইনভেস্টিগেশন দিয়ে আমরা কিন্তু আগে থেকে ডায়াগনোস করতে পারি হাই রিস্ক কেসগুলো। হাই রিস্ক কেসগুলো আলটিমেটলি সিজার সেকশনের মধ্যেই কিন্তু ডেলিভারি করানো হয়। আইডেন্টিফিকেশন অফ দা ফিটাল ডিস্ট্রেস অথবা হাই রিস্ক বেবি বিফোর দ্য টার্ম। তারপর হচ্ছে কি তোমার বিশেষ করে যে বললাম আগে যে ফোরসেপ ডেলিভারি, ভেন্টাস ডেলিভারি, ডেস্টারটি অপারেশন, ভেজানাল বীজ ডেলিভারি কিন্তু এটা অনেক কমে আসছে। যখন একটা পেশেন্ট আসে তার বীজ প্রেজেন্টেশন, তারা কিন্তু আর ভেজানাল ডেলিভারিতে চায় না, সরাসরি চলে যাচ্ছে সিজার সেকশন। তারপরে যে ফোরসেপ ডেলিভারি মানে অ্যারেস্ট হয়ে গেছে অথবা ডেলিভারি ডিসটেন্সটা কমে আসছে, এইসব ধরনের অ্যাবনর্মাল লেবার রিস্ক নিতে চায় না। কাজেই
সরাসরি সিজার সেকশনে চলে যাচ্ছে এবং সিজার সেকশন রেটটা বেড়েছে। আর প্রাইমারি সিজার সেকশন বাড়লে স্বাভাবিকভাবেই কিন্তু পরবর্তীতে রিপিট সিজার সেকশনে রেটটা বেড়ে যাচ্ছে, যেটা বলে যে ওয়াইডার ইউজ দ্য রিপিট সিজার সেকশন। আর হচ্ছে কি যে ইন্ডাকশনটা দেওয়া হয় বেশি এখন, ওয়াইডার ইউজ অফ দ্য ইন্ডাকশন সেকশন। হয়তো ইন্ডাকশন না দিলে অনেক সময় স্পন্টেনিয়াস যে ওয়েট করা হতো স্পন্টেনিয়াস লেবারের জন্য, তখন দেখা যেত এটা হয়তো একদিন দুদিন পরে তার লেবার স্টার্ট হলো, অত ডেলিভারি যখন ইন্টারভেনশন করা যাচ্ছে তার ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আর যে বললাম যে ডিক্লার দ্য রেট অফ দ্য ভেজাইনাল ডিস ডেলিভারি, আরেকটা হচ্ছে যেটা যে এখন তো আমাদের মায়েদের বয়স কিন্তু আগের তুলনায় পড়ে গেছে, কারণ এখন সবাই একটু লেখাপড়া করে এস্টাবলিশ হচ্ছে, তারপর বিয়েটা হচ্ছে দেরিতে। দেখা যায় প্রায় সময় যে ফার্স্ট কোশ্চেন হচ্ছে আফটার 30 ইয়ার্স, তাহলে এলডারি প্রাইমে, এবং তার সঙ্গে দেখা যায় অনেক ধরনের মেডিকেল ডিজঅর্ডার থাকে, সেখানে তোমার নর্মাল ডেলিভারিটা রিস্ক নেওয়া যাচ্ছে না। আরেকটা কারণ বলা হচ্ছে যে এখন সবাই একটা দুটো বাচ্চা নিচ্ছে, স্মল ফ্যামিলি না, সেক্ষেত্রে ডাক্তার অথবা ফ্যামিলি মেম্বার্স অথবা মা কেউ রিস্ক নিতে যাচ্ছে না, তো অথবা কোনো ধরনের অ্যাবনর্মাল লেবার, কাজেই একজন দুজন বাচ্চা যা হোক আমার সিজার করে দাও, আমি আর নর্মাল ডেলিভারি করতে যাবো না। এইসব কারণে কিন্তু এখন সিজারিয়ান এটা রেটটা অনেক বেড়ে গেছে, যেহেতু প্রাইমারি সিজার সেকশন যেটা বলে প্রাইমারি সিজার সেকশন আর যে পরবর্তী সেটা বলে রিপিট সিজার সেকশন, সেই রিপিট সিজার সেকশন আর সংখ্যা বাড়ছে, যেহেতু প্রথম সিজার হচ্ছে সেক্ষেত্রে পরবর্তী আর আমরা কিন্তু ওয়েট করি না যে নর্মাল ডেলিভারির জন্য, যদি না স্পন্টেনিয়াসলি তার লেবার বিফোর তার ইয়েতে ডেটটা আগে যদি স্পন্টেনিয়াসলি হয়ে যায়, সেক্ষেত্রে আসতে যেটাকে আমরা বলি ভিব্যাক, ভেজাইনাল ডেলিভারি আফটার সিজার সেকশন, সেটা কিন্তু দরকার হয় হসপিটাল ইনস্টিটিউশনাল ডেলিভারি, কারণ যে কোনো সময় যে কোনো কমপ্লেন মানে কমপ্লিকেশন রাইজ করতে পারে, তখন যাতে ইমার্জেন্সি সিজার করার স্পেশালিস্ট থাকে, সেই জন্য হসপিটাল ডেলিভারি করতে হবে এইসব ক্ষেত্রে। হয়তো আসলে তোমার যখন ওয়ার্ডে যাবা তখন দেখবা যে একটা পেশেন্ট আসছে, তার হতে প্রিভিয়াস সিজারেশন কিন্তু লেবার নিয়ে আসছে, তখন যদি আমরা একজনকে দেখতে পারি যে না সব ঠিক আছে, সার্ভিস সুন্দর ডাইরেক্ট হচ্ছে, মানে প্রসেসটা স্মুথ, সেক্ষেত্রে আমরা ওয়েট করি। আচ্ছা দেখা যাক, যদি না হয় সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে সিজার করার ব্যবস্থা আছে, তাকে কখনোই বাড়িতে ডেলিভারি করার আমরা অনুমতি দেব না, তাকে হসপিটালে আসতে হবে, এবং দেখা যায় টার্মটা পার হয়ে ডেট পার হয়ে সেক্ষেত্রে আর ওয়েট করি না, জাস্ট যেটাকে বললাম ইলেকটিভ সিজার। এইসব কারণে এখন সিজার সেকশন রেটটা অনেক বেড়ে গেছে, আগে যখন 10% ছিল এখন দেখে 30-40% হয়ে যাচ্ছে এখন সিজার সেকশন রেট, একটা অ্যালার্মিং এটা। তো এই হচ্ছে গিয়ে ইনসিডেন্সে বাড়ার কারণ। একটা হচ্ছে তোমার সেফটি বেড়ে যাচ্ছে অপারেশনে, তোমার ইংলিশ করে স্পাইনাল আসার পর থেকে, আগে যেমন সিজার সেকশন দিয়ে যেহেতু জেনারেসিয়া এটা কমপ্লিকেশন ছিল, সময় লাগতো বেশি, কিন্তু এটা স্পাইনাল আসার পর অনেক ইজি হয়ে গেছে, মায়েরা নিজেরা মানে হাফ এই হচ্ছে প্যারালাইসিস হাফটা দেখতেছে, সব জানতেছে, এখন ভয়টা পারছে না, অপারেশন ভয়টা এখন নাই আর। আচ্ছা এইসব কারণে এখন রেটটা বেড়ে গেছে। এখন তারপর আসো ইন্ডিকেশন, মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ইন্ডিকেশন। ইন্ডিকেশন হিসেবে বলতে পারো যে অ্যাবসলিউট ইন্ডিকেশন অথবা রিলেটিভ ইন্ডিকেশন। অ্যাবসলিউট যেখানে তোমার নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব না, নট পসিবল ভেজাইনাল ডেলিভারি, কি ক্ষেত্রে যদি কন্ট্রাক্টেড পেলভিস হয়, কন্ট্রাক্টেড পেলভিস হতে দেওয়া হবেই না, সিভিয়ার ডিগ্রি কন্ট্রাক্টেড পেলভিস কোনোভাবে বাচ্চা আউট হবে না। তোমরা যখন পেলভিমেট্রি করা হবে, ক্লিনিক্যাল পেলভিমেট্রি অথবা রেডিও পেলভিমেট্রি, পেলভিস কিভাবে এডিকুয়েট কিভাবে এনিকুয়েট সেটা তোমাদের পড়ানো হবে, যে দেখে বলা হচ্ছে যে পেলভিস এডিকুয়েট অর নট ইনএডিকুয়েট। সিভিয়ার ডিগ্রি কন্ট্রাক্টেড পেলভিস যদি হচ্ছে ডেলিভারি হওয়া সম্ভব না, অথবা সেন্ট্রাল প্লেসেন্টা প্রিভিয়া। প্লেসেন্টা প্রিভিয়া তোমরা জানো, যখন প্লেসেন্টা তোমার ইমপ্লান্টেশন হচ্ছে কোথায়, লোয়ার সেগমেন্টাল ইউটেরাসে। এটা সেন্ট্রাল চারটা টাইপ আছে, লো লাইং, মার্জিনাল, ইনকমপ্লিট সেন্ট্রাল এন্ড সেন্ট্রাল। সেন্ট্রাল কখন বলবো, যখন প্লেসেন্টা কভার দ্য ইন্টারনাল ওয়ালস when ফুল ডাইলেটেড হওয়ার পরে, যখন সার্ভিস ফুলি ডাইলেটেড বাস কভার বাই দ্য সেন্ট্রাল প্লেসেন্টা, এটা হচ্ছে সেন্ট্রাল প্লেসেন্টা প্রিভিয়া, মানে ফুল ডাইলেটেশন হওয়ার পরেও সার্ভিসটা কভার্ড বাই দ্য প্লেসেন্টা। তো এখান থেকে স্বাভাবিক নিচে যখন প্লেসেন্টা থাকবে ডেলিভারি হওয়া সম্ভব না। আর হতে পারে যে কোনোখানে অবস্ট্রাকশন দ্য প্যাসেজ বাই পেলভিক টিউমার অথবা বিগ সার্ভাইকাল ফাইব্রয়েড, সেখানে নিচে প্যাসেজটা ব্লক করে আছে, অবস্ট্রাক্টেড করে আছে, সেক্ষেত্রে ফিটাল ডিসেন্ট হবে না। অথবা বলা যায় যে ভেজাইনাল একটেশিয়া অথবা স্টেনোসিস, ধরো আগে তার অবস্ট্রাক্টেড ডেলিভারি হয়, হিস্ট্রি আছে, অবস্ট্রাক্টেড ডেলিভারি মানে পেশেন্ট অনেকক্ষণ আটকে ছিল, তারপরে লেসারেশন হয়েছে
ভেজানাল টিস্যুতে হয়ে সেগুলা অ্যাপোজিশন হয়ে গেছে, হয়ে তোমার স্টেনোসিস হয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় পেশেন্ট আসে যে আগে তার ডেলিভারি হয়েছে, একদম ডিফিকাল্ট ডেলিভারি, বাড়িতে হয়েছে, অবস্ট্রাকটিভ ডেলিভারি হয়েছে, তারপর দেখা যায় ভেজানাল ব্লাইন্ড হয়ে গেছে, লেগে গেছে ওয়াল ল্যাসারেশন হয়ে র হয়ে এগুলো লেগে গেছে, তো ভেজানাল স্টেনোসিস। অথবা অ্যাডভান্স কাস্টমার সার্ভিস যখন থাকে, সেগুলো আমরা যদি প্রেগনেন্সি হয়ে গেছে সার্ভিস, কাস্টমার সার্ভিস ডায়াগনোসিস হয়েছে, সেক্ষেত্রে আমরা সিজার সেকশনে নর্মাল ডেলিভারি অ্যালাউ করবো। এটা হচ্ছে অ্যাবসলিউট ইন্ডিকেশন। আর রিলেটিভ ইন্ডিকেশন হচ্ছে যখন ডেলিভারি পসিবল বাট দ্যার ইজ হাই রিস্ক ফর বোথ মাদার এন্ড ফিটাস। যেমন প্রথম হচ্ছে তোমার সিপিডি, সেফালোপ্যারালাইসিস ডিসপ্রপোর্শন, তারপর ফিটাল ডিস্ট্রেস, ফিটাল ইমিডিয়েট সিজার লাগবে ফর সেভ দ্য ফিটাস বেবি। প্রিভিয়াস সিজার সেকশন, প্রথম যাদের প্রিভিয়াস 2 সিজার অবশ্যই ইন্ডিকেশন অফ সিজার, পরবর্তী সিজার করার জন্য। প্রিভিয়াস 1 সিজার অনেক সময় নেগেটিভ হবে, কিন্তু যদি ডিকারেন্ট কজ হয়, আগেটা হয়তো কন্ট্রাক্টেড পেলভিসের জন্য হয়েছে, পরবর্তী সেটা অবশ্যই আমরা কন্ট্রাক্টেড পেলভিস আর কারেক্ট হবে না, সেক্ষেত্রে তার পরবর্তী সিজার লাগবে। কিন্তু নন রিকারেন্ট কজ যেমন ফিটাল ডিসিশন হলো, মেল প্রেজেন্টেশন ছিল, সেটা পরবর্তীতে সেটা নর্মাল ডেলিভারি হতে পারে। অবশ্যই তাকে হিস্টোরিয়াল ডেলিভারি উইথ ক্লোজ মনিটরিং। অথবা যদি থাকে এভিডেন্স অফ রাপচার স্কার ডেজ, স্কার ডেজ যে এভিডেন্স নিয়ে আসে তখন অ্যাভয়েড করা সম্ভব না। আর যদি প্রিভিয়াস ক্লাসিক্যাল সিজার, ক্লাসিক্যাল আমি পরে বসবো ক্লাসিক্যাল কোনটা। তারপর হচ্ছে অ্যাবনর্মাল লেবার। তোমরা জানো নর্মাল লেবার হতে 3টা জিনিস লাগে, যারা 3 টাইপে বলা হয়। প্রগ্রেস যদি স্মুথলি হতে হয়, সেক্ষেত্রে লাগবে পাওয়ার, প্যাসেজ এন্ড প্যাসেঞ্জার। পাওয়ার মানে ইন্টারনাল কন্ট্রাকশন, এটা যদি এডিকুয়েট না হয় তাহলে লেবার ডিস্টার্ব হবে। অথবা যদি প্যাসেঞ্জার বিগ বেবি, অথবা প্যাসেঞ্জার ট্রান্সভার্সাল, মেল পজিশন, মেল প্রেজেন্টেশন, বিগ বেবি, টুইন প্রেগনেন্সি, অনেক সময় সেগুলোতে প্যাসেঞ্জার প্রবলেম। আর প্যাসেজ মানে তোমার পেলভিস, সার্ভিক্স, ভেজা। এখানে যদি পেলভিসে কোনো সমস্যা, কন্ট্রাক্ট পেলভিস হয়, অথবা যদি বিগ ফাইব্রয়েড থেকে ইউটেরাসে, সেসব ক্ষেত্রে তোমার অবস্ট্রাকশন হতে পারে। তার যে কাজেই যদি অ্যাবনর্মাল লেবার হয়, ফেলার সার্জিক্যাল ইন্ডাকশন ARN, আর্টিরিয়াল রাপচার মেমব্রেন করা হওয়ার পর দেওয়া ফিটা ডিসেন্ট হচ্ছে না, ফিটা ডিস্টেন্স চলে গেল। অ্যান্টিবায়োটিক হেমোরেজ, আইদার অ্যাবডাসিয়া প্লেসেন্টা অথবা প্লেসেন্টা প্রিভিয়া, ব্যাড অবস্টেট্রিক্যাল হিস্ট্রি, মেডিকেল ডিজঅর্ডার, সিভিয়ার প্রি-এক্লাম্পসিয়া, আনকন্ট্রোলড ডায়াবেটিস, তারপর যে এক্লাম্পসিয়া, আনকন্ট্রোলড ফিড উইথ ড্রাগ, অথবা যে রিপেয়ার অফ VVA, এইসব ক্ষেত্রে কিন্তু আরেকটা যেটা বললাম ম্যাটার ইন্টারেস্ট, এইসব ক্ষেত্রে কিন্তু রিলেটিভ কন্ডিশন ইন্ডিকেশন ফর সিজার সেকশন। এখন তো বলতে পারে কমন কজ, তোমার বইয়ে পাবা তোমার কমন কজ প্রাইমি অ্যান্ড মাল্টিতে। প্রাইমিতে ফেল ইন্ডাকশন, CPD, ফিটাল ডিস্ট্রেস, মেল প্রেজেন্টেশন, প্রাইমি বিচ অবশ্যই আমরা সিজার করি, হয় না যে তা না হয়, কিন্তু এটা ডিফিকাল্ট, অনেক সময় ল্যাসারেশন হবে, আফটারকামিং হেড অ্যারেস্ট হয়ে যেতে পারে। আর হচ্ছে গিয়ে মাল্টিতে হচ্ছে প্রিভিয়াস সিজার সেকশন, আর হচ্ছে গিয়ে অ্যান্টিবায়োটিক হেমোরেজ, এপিএইচ, অ্যাব্রাপসিয়া অথবা প্রেসেন্টিপিয়া, বা মেল পেজেন্ট ট্রান্সভার্সাল অথবা বিচ, এটসেট্রা। এই যে তোমার যদি আসে কোশ্চেন আসে দি ইন্ডিকেশন অফ দ্য সিজার সেকশন, সেক্ষেত্রে তোমরা এইভাবে বলতে পারো অ্যাবসলিউট ইন্ডিকেশন অ্যান্ড রিলেটিভ ইন্ডিকেশন। অথবা কমন কজ যদি আসে, কমন কজ অফ সিজার সেকশন, কমন ইন্ডিকেশন অফ সিজার সেকশন, সেক্ষেত্রে তুমি এইভাবে লিখতে পারো যে প্রাইমিতে কি কারণে হতে পারে, মাল্টিতে কি কারণে হতে পারে। এই হচ্ছে ইন্ডিকেশন। এটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট, তোমার রিটেনারও আসতে পারে এবং ভাইভাতে জিজ্ঞেস করে। যেমন সিজার সেকশন তোমার আসবে, কার্ডে পাবে, তখন সেক্ষেত্রে তোমাদের ভাইভাতে এই কোশ্চেন জিজ্ঞেস করা হয়, কমন ইন্ডিকেশন, সেখানে বলা হয় কমন ইন্ডিকেশন আমাদের সিজার সেকশন। তো এই হচ্ছে ইন্ডিকেশন। তাহলে এই সিজার সেকশন কাকে বলে বললাম, রেটটা কেন বাড়তেছে সেটাও অনেক সময় রিটার্ন আসে, আর কমন ইন্ডিকেশন। এখন টাইম অথবা টাইমিং, টাইমিংটা বড় কখন, একটা হচ্ছে ইলেকট্রিক সিজার সেকশন, একটা হচ্ছে ইমার্জেন্সি সিজার সেকশন। ইলেকট্রিক তোমার নিজে বুঝতেছো, এটা যেমন টাইম সবকিছু প্ল্যান করে শিডিউল করে একটা নির্দিষ্ট সময় করা হয়। যেমন ইন কেস অফ প্রাইমি অথবা ট্রান্সভার্সাল প্রিভিয়াস সিজার সেকশন, যেখানে আমরা ভেজানাল ডেলিভারি এরা করবো না, সেক্ষেত্রে যখন ডায়াগনোসিস হলো যে একটা পেশেন্ট তার প্রিভিয়াস সিজার সেকশন ছিল 1 or 2, অথবা মেল প্রেজেন্টেশন আছে, তার ব্যাড অবস্টেট্রিক্স, আগের বাচ্চাগুলো তার লস হয়েছে,
সেসব ক্ষেত্রে অথবা এলডারি প্রাইমি, তার সঙ্গে মেডিকেল ডিজঅর্ডার, হাইপারটেনসিভ ডিজঅর্ডার আছে অথবা তার ডায়াবেটিস আছে, সেসব ক্ষেত্রে তখন আমরা সাধারণত ইলেকট্রিক সেকশন করি। কখন করি? যখন ম্যাচুরিটি সার্টেন থাকবে, জাস্ট 1 উইক আফটার বিফোর দ্য তোমার এক্সপেক্টেড ডেট অফ কনফাইনমেন্ট, ডেটে জাস্ট 1 সপ্তাহ আগে। আর যদি না থাকে, ডেট কনফার্ম করতে না পারে, সেটা তার আর্লি প্রেগনেন্সিতে যে আল্ট্রাসাউন্ড থাকে সেগুলো দেখে আমরা ম্যাচুরিটি করতে পারি, অথবা এই সময় আল্ট্রাসাউন্ড করে তার বিপিডি, ফিমেল লেন্থ, ওয়েট দেখে আমরা ম্যাচুরিটি কনফার্ম করে তারপর অনেক সময় বলা হয় যে তোমার জাস্ট ওয়েট ফর স্পন্টেনিয়াস লেবার, যখন লেবার স্টার্ট হবে সঙ্গে সঙ্গে সিজার করে হবে, তখন সেক্ষেত্রে পেশেন্টকে হসপিটালাইজ থাকতে হবে, কারণ কখন তার লেবার স্টপ সেটা আগে থেকে বলা যায় না। এই যে ইলেকটিভ সিজার সেকশন। তারপরে আসে তোমার ইমার্জেন্সি। ইমার্জেন্সি হচ্ছে তোমার, এটা নিজে বুঝতেছো যে কখন যখন একটা ইমার্জেন্সি অ্যারাইজ করে ফর বোথ মাদার এন্ড ফিটাস, ইমার্জেন্সি একটা অবস্টেট্রিক এটা অ্যারাইজ করে, তখন উইদিন কম সময়ের মধ্যে এটা করা। এটা এই ইমার্জেন্সি 4 ভাগে ভাগ করা হয়, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 এন্ড 4। ক্যাটাগরি 1 হচ্ছে তোমার ইমার্জেন্সি লাইফ থ্রেটিং ব্যাপার হয়ে যাচ্ছে, তা উইদিন 30 মিনিটস, যখন আমরা ডিসিশন নিব তার 30 মিনিটসের মধ্যেই তোমার ডেলিভারিটা করা হবে। আর ক্যাটাগরি 2 হচ্ছে তোমার ডেলিভারি করাতে হবে উইদিন 75 মিনিটস। ক্যাটাগরি 3 হচ্ছে দেয়ার নো মানে ফিটাল ম্যাটারনাল প্রোগ্রেস না, কিন্তু আর্লি ডেলিভারি দরকার। অত আসতো কোনো কারণে পেশেন্ট আসতো, পেশেন্ট যাচ্ছে না, অথবা একটু ডিলে হচ্ছে, অথবা কিন্তু ইমিডিয়েট লাইফ থ্রেটিং না ফর মাদার বা বেবিটির কোন না, কিন্তু তাই তাড়াতাড়ি ডেলিভারি করা প্রয়োজন। আর 4 হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, আসতে ইমার্জেন্সি পেশেন্টে আসতো, তখন ফ্যামিলি মেম্বার, হসপিটাল স্টাফ সবার সাথে একটা প্ল্যানটা করে তারপর ডেলিভারি। তাহলে তোমার ইলেকট্রিসিয়ান সেকশন হচ্ছে যখন টাইম সিলেক্ট করে আগে থেকে সবকিছু রেডি করে, সব টাইম সবকিছু রেডি করে, ব্লাডটা সব রেডি করে করা হয়, এটা ইলেকট্রিসিয়ান সেকশন। এটা সাধারণত করা হয় ডেটের 1 সপ্তাহ আগে, আর ডেট যদি কনফার্ম না থাকে সেক্ষেত্রে তার আল্ট্রাসাউন্ড আগে আর্লি প্রেগনেন্সি যখন থাকে সেখানকার আল্ট্রাসাউন্ড দেখে হিসাব করে বের করা হয় তার ম্যাচুরিটি, অথবা তার বিপিটি, ফিমেল লেন্থ অথবা ওয়েট দেখে, সেগুলো দেখি একটা মোটামুটি আইডিয়া করা হয় যে ম্যাচুরিটি। তারপর ইমার্জেন্সি তোমরা বুঝতে পারতেছো, যখন একটা ইমার্জেন্সি অ্যারাইজ করে তার সঙ্গে সঙ্গে বা হয়তো লেবারে সুন্দর লেবারে গেছে, হয়তো অবস্ট্রাক্ট হয়ে গেল, প্রলং হয়ে গেল, অথবা ফিটাল ডিস্ট্রেস হয়ে গেল, অথবা কট প্রলাপস হয়ে গেল, অথবা এক্সেসিভ ব্লিডিং শুরু হয়ে গেল, এইসব কারণে তখন তাড়াতাড়ি যেটা করা হয় সেটা হচ্ছে ইমার্জেন্সি। এখন আসো টাইপ। এখনো টাইমিং গেল, এখন টাইপ। টাইপ হচ্ছে আমরা লোয়ার সেগমেন্ট সিজার সেকশন আর আপার সেগমেন্ট সিজার সেকশন। এখন যেটা আমরা সিজার সেকশন বলি সেটা লোয়ার সেগমেন্ট সিজার সেকশন। আপার সেগমেন্ট করা হয় যেটা ক্লাসিক্যাল বলা হয়। তোমরা জানো লোয়ার সেগমেন্ট কাকে বলে? কাকে বলে লোয়ার সেগমেন্ট? কি বলতে পারবা? বলো তো দেখি কেউ, লোয়ার সেগমেন্ট কাকে বলে? জানা আছে কারো? তোমরা কি আসলে শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম, শোনা যায়। কিন্তু লোয়ার সেগমেন্ট বলতে পারো না নাকি? ম্যাম লোয়ার সেগমেন্ট হলো ট্রান্সভার্সলি রান করা, একটা লোয়ার ইউটেরাস সেগমেন্টে একটা ইনসেশন দেওয়া হয়। লোয়ার সেগমেন্টটা কোথা থেকে হয়? কোথা থেকে ডেভেলপ ফর্মড হয়? ইউটেরাসের কোন পোরশন থেকে? আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। এটা এই জন্য সরাসরি বলতে ক্লাসে নিয়ে বলতে ভালো হয়। এটা ইসপাস থেকে আসে। হ্যাঁ, সার্ভিস উপর যে স্পাস থাকে সেখান থেকে আসে 0.5 সেন্টিমিটার। সেটা তো ল্যাটার মান্থ অফ দ্য প্রেগনেন্সিতে, জাস্ট বিফোর অনসেট অফ দ্য লেবার স্টার্ট হওয়ার সঙ্গে এটা ফর্ম হয়। এটা আপার পোরশন, এটা একটা ডিমার্কেশন হয়, আপার লগের সেগমেন্ট ঠিক হচ্ছে, লোয়ার সেগমেন্ট আস্তে আস্তে থিন হয়ে যায়। এই যে ডিমার্কেশন এটা সাধারণত 5 to 7 সেন্টিমিটার লেংথ বাড়ে। এটা ইম্পর্টেন্স কি? এটাই মেইনলি তোমার ফর্ম করে বার্থ ক্যানেল টু সার্ভিক্সের সাথে ভেজানের সাথে মিলে একটা কন্টিনিউয়াস ক্যানেল তৈরি করে। এই স্পেসটা বড় আছে প্রায় 5 to 7 সেন্টিমিটার অথবা 10 সেন্টিমিটার বড় হয়ে যায়। বড় হয়ে এটা কন্টিনিউয়াস সার্ভিক্সের সাথে ভেজানের সাথে এটা কমপ্লিট বার্থ ক্যানেল তৈরি করে। এটা তোমাদের রিটেন আসবে। কিন্তু লাস্ট মেন কোথা থেকে আসে, লাস্ট ইম্পর্টেন্স কি? লাস্ট মানে কি হচ্ছে, এখানে যদি কোনো কারণে এখানে
তোমার লোয়ার সেগমেন্টের রিপ্রেজেন্টেশন পাওয়ার যেটা কম, এখানে যদি তোমার প্লেসেন্টা তোমার যদি ইমপ্লেন্টেশন এটা বলে প্লেসেন্টা প্রিভিয়া, আর এখানে যদি হয় সেক্ষেত্রে তোমার যেহেতু এটা ডিসিডুয়াল অ্যাক্টিভিটিস তার পাওয়ারটা অথবা ক্যারেক্টারিস্টিকটা কম থাকা, এখানে যদি হয় প্লেসেন্টা সেটা অ্যাডহারেন্ট প্লেসেন্টা হতে পারে, সেক্ষেত্রে তোমার কমপ্লিকেশন অনেক বেশি। আর এখানে এই লেভেলেই আমরা ইনসেকশন দিয়ে সিজার সেকশনটা করি। আর বিশেষ করে যে অবস্ট্রাকটিভ যে রাপচার হয় মাল্টি পেশেন্টের ক্ষেত্রে প্রলং লেবার হয়ে আসতে অবস্ট্রাকটিভ হয় যে রাপচার, সেটা এই লেভেল পর্যন্ত এই লোয়ার সেগমেন্টেই হয়। এই জিনিসগুলো তোমাদের জানা লাগবে, এটা পরীক্ষা দিয়ে আসবে লোয়ার সেগমেন্টটা কোন জায়গা থেকে হয়, লোয়ার সেগমেন্ট ইম্পর্টেন্স কি। এটা কিন্তু প্রথম দিকে আসে না, লেটার মন দ্য প্রেগনেন্সি জাস্ট বিফোর দ্য অনসেট অফ দ্য লেবার, এটা তখন ফার্ম হয়। এটা যখন অ্যাক্টিভ লেবার শুরু হয়, আপার সেগমেন্ট আস্তে ঠিক হয়ে যায়, তারপর লোয়ার সেগমেন্ট আস্তে আস্তে তোমার থিন অ্যান্ড ডিস্টেন্ডেড হয়ে যায়, হয়ে তোমার আস্তে আস্তে যত ফিটাস নিচের দিকে নামে এটা আস্তে থিন হয় আস্তে, এবং কন্টিনিউয়াস এটা কেন তৈরি হয় ফিটাস ডেলিভারি। এটা যদি তোমার ঠিক মতো না ফর্ম হয় তাহলে ডেলিভারি হওয়ার সম্ভাবনা কম। তো যাই হোক, এই লোয়ার সেগমেন্টে কিন্তু ইনসেকশন দেওয়া হয়, এবং সিজার সেকশন বলতে আমরা এই লোয়ার সেগমেন্ট সিজার সেকশনটাই বুঝি। তো আর আপার সেগমেন্টে করা হয় যেখানে আপার সেগমেন্ট যেটা এই পোর্শনে তোমার ইনসেকশন দেওয়া হয়, এটা আগে দেওয়া হতো কিন্তু এখন দেওয়া হয় না। কিন্তু কিছু কিছু কারণে এখন আমরা আপার সেগমেন্টেশন দিতে হয়। কি কারণগুলো? যদি কোনো কারণে লোয়ার সেগমেন্টে যাওয়া যায় না, ডিফিকাল্ট, সিভিয়ার এডিশন ডিউ টু প্রিভিয়াস সার্জারি, আইদার সিজার সেকশন অথবা কোনো অ্যাবডোমিনাল সার্জারির জন্য নিচে অ্যাডিশন হয়ে গেছে, ইন্টারপেলভিক অ্যাডিশন, সেজন্য নিচের দিকে যাওয়া যাচ্ছে না, সেই জন্য তার ইনজুরি হওয়ার সম্ভাবনা, ব্লাডার, তারপর গাট, এইসব সম্ভাবনা, সেক্ষেত্রে অনেক সময় আপার সেগমেন্টে ইনসিশন দেওয়া হয়। অথবা সিভিয়ার ডিডি কন্ট্রাক্টেড পেলভিস, নিচে যাওয়া যাচ্ছে না, অথবা তো নিচের দিকে বিগ ফাইব্রয়েড সার্ভিক্সে, যদি বড় ফাইব্রয়েড থাকে সেখানে ইনসিশন দেওয়া যাবে না, এবং দিলেও সেখানে তো আলটিমেটলি মায়োমেট্রি করা যাবে, সিভিয়ার ব্লিডিং হবে, অনেক সময় হিস্টেক্টমি করা লাগতে পারে, আর সেক্ষেত্রে সেখান থেকে না হয় একটু উপরে ইনসিশন দেওয়া হয়। অথবা সার্ভাইকেল গ্রোথ আছে, সেক্ষেত্রে নিচে দিলে সেখানে কি হবে, গ্রোথটা ডিসেমিনেটেড অফ দ্য গ্রোথ হতে পারে, অথবা পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন বাড়বে, আর ব্লিডিং বেশি হবে। আর হচ্ছে যদি অ্যান্টিরিয়র কমপ্লিট প্লেসেন্টা প্রিভিয়া থাকে, অ্যান্টিরিয়রলি থাকে ওয়ালে, নিচের সার্ভিক্সের লোয়ার সেগমেন্ট অ্যান্টিরিয়র থাকে, প্লেসেন্টা থাকে, এবং উইথ এনগ্রোজ ব্লাড ভেসেলস, যেখানে ইনসিশন দেওয়ার মতো সিভিয়ার ব্লিডিং হবে, সেসব ক্ষেত্রে টু অ্যাভয়েড দিস ব্লিডিং অনেক সময় একটু উপরে ইনসিশন দেওয়া হয়। কাজে তোমার যদি বলো ক্লাসিক্যাল যেটা বলা হয় আপার সেগমেন্ট ইনসিশন, কখন দেওয়া হয়, যদি দেওয়া হয় না কখন দেওয়া হয়, যদি ডিফিকাল্ট টু রিচ দ্য লোয়ার সেগমেন্ট ইন কেস অফ ডিউ টু সিভিয়ার এডিশন, অথবা সিভিয়ার ডি কন্ট্রাক্টেড পেলভিস, অথবা বিগ ফাইব্র ইন দ্য সার্ভিক্সে, অথবা দেয়ার ইজ অ্যাডভান্স সার্কাশনাল সার্ভিস, অথবা অ্যান্টিরিয়র প্লেসেন্টা প্রিভিয়া, এইসব ক্ষেত্রে তখন আমরা আপার সেগমেন্ট ইনসিশন দেওয়া হয়। তো কিভাবে করা হয়, এটা তোমাদের প্রি অপারেটিভ ম্যানেজমেন্ট। প্রি অপারেটিভ ম্যানেজমেন্টটা তোমরা সাধারণত ইলেকট্রিক সিজারের ক্ষেত্রে করা, ইমার্জেন্সি করতে সম্ভব হয় না। ইলেকট্রিক সিজার সেকশনের ক্ষেত্রে আমরা যখন প্ল্যান করে রাখি যে আগামীকাল তো 2-3 দিন হবে, তার আগে থেকে কিছু মানে প্রিপারেশন নেওয়া হয়। পেশেন্টকে ইনফর্ম রিটেন কনসেন্ট ফ্রম দ্য পেশেন্ট পার্টি, তারপর হচ্ছে ব্লাড যদি দরকার, বিশেষ করে যে পেশেন্টের প্রিভিয়াস থাকে অথবা প্রিভিয়াস সিজার থাকে, সেটা ব্লাড যদি লাগে তো বা হিমোগ্লোবিন কম থাকে, সেটা একটা ব্লাড অ্যাকর্ডিং টু কন্ডিশন অ্যারেঞ্জ করে রাখতে হয়। কিছু মেডিসিন, অ্যান্টাসিড, H2 ব্লকার, মেটোপ্রোপামাইড, এগুলো দেওয়া টু রিডিউস দ্য গ্যাস্ট্রিক কন্টেন্ট অথবা রিডিউস দ্য গ্যাস্ট্রিক পিচ, এগুলোর জন্য। এবং তারপরে কি করতে হয়, তোমার ক্লিন অ্যান্ড শেপ দ্য অ্যাবডোমেন ফর মিড টেস্ট টু মিড থাই। তারপর পেশেন্টকে পাঠানো হয়, যদি ইলেকটিভসে হয় সেক্ষেত্রে প্রথম হচ্ছে কি ফ্লুইড স্টার্ট করতে হয়, হার্টসব্যান্ড, তোমার হার্ট সার্কুলেশন ফ্লুইড ক্যাথেটার করা হচ্ছে। এগুলো জাস্ট বেসিক যেটা স্টেপ বাই স্টেপ, তোমরা যেগুলো মুখে বলো তাইলে হয়ে যাবে। ফ্লুইড স্টার্ট করা, তারপর হচ্ছে ক্যাথেটার দেওয়া, দেওয়ার পরে অ্যানেস্থেশিয়া, সাধারণত একটা জেনারেল অ্যানেস্থেশিয়া দেওয়া, স্পাইনাল অ্যানেস্থেশিয়া দেওয়া হচ্ছে। যদি কন্ডিশন এই করে সেক্ষেত্রে অনেক সময় অস্ট্রেলিয়া বা একলামশিয়া এগুলোতে অনেক সময় দিয়ে দেওয়া হচ্ছে, অথবা প্লেসেন্টা প্রিভিয়া কমপ্লিট রিলিজ হতে হবে, সেক্ষেত্রে অনেক সময় দিয়ে দেওয়া হচ্ছে পেশেন্ট সাইডের জন্য। তো সাধারণত তোমার স্পাইনাল অ্যানেস্থেশিয়া দেওয়া হচ্ছে, দেওয়ার পর
তখন আবার তোমার একটা অ্যান্টিসেপটিক ওয়াশ দেওয়া আছে অ্যাবডোমেনে, এবং এরা কিন্তু একটা ফিটার হার্ট সাউন্ডটা আমরা দেখে নিই যে ফিটার ঠিক আছে কিনা। ফিটার ডিস্টেন্স থাকে পেশেন্ট, আমার বিশেষ করে আমাদের হসপিটালে পেশেন্ট যে লোড থাকে, সে একটা আনতে আনতে পেশেন্ট তুলতে ধরার সময় পেশেন্ট ইন্টারটেনার সময় ডেথ হয়ে যায়, হয়ে যায়। কাজে ইনসেশন দেওয়ার আগে অবশ্যই ফিটার হার্ট সাউন্ডটা কনফার্ম করতে হবে। তারপর ড্রেপিং করা। এখন তোমাদের অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে একটা ট্রলিতে কি কি ইনস্ট্রুমেন্ট থাকে। তোমরা যখন ওটিতে যাবা দেখবা তোমার যে ট্রলি যে অ্যাসিস্ট্যান্ট অথবা যে তোমাদের ডাক্তার ইন্টার্নি যে ট্রলি সাজাবে কি 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 মব থাকবে কয়টা, 3টা কি অথবা 4টা, এটা অ্যাকর্ডিং যেটা যে দিবে সেই সিস্টার বলে দিবে 3টা আছে 4টা আছে, এটা আবার কাউন্ট করতে হয় পরে। যে ট্রলি সাজাবে সে কিন্তু সুন্দর করে সবগুলো কাউন্ট করে নেবে, কয়টা মব ইনস্ট্রুমেন্ট, 4টা মস্কিটো ফরসেপ, 4টা আটাই মিডল সাইজ আটাই ফরসেপ, 4টা টিস্যু ফরসেপ, লং টিস্যু থাকবে 4টা, স্পঞ্জ হোল্ডিং ফরসেপ থাকবে 4টা, সেগুলো এগুলো 4টা থাকবে। তারপর কাটিং সেট, কাটিং সেট তোমার স্কালপেল ব্লেড থাকবে, তারপর নিডল হোল্ডার থাকবে, তারপর হচ্ছে তোমার সিজারতে ফাইন সিজার কোর্স থাকবে, রাফ সিজার, আর থাকবে টুথ ফরসেপ এগুলো, আর থাকবে ড্রয়ার স্ট্রিট একটা যেগুলো, তা আর সঙ্গে থাকে সাকার টিউব, আর হচ্ছে ডায়াথানি। এই জিনিসগুলো থাকবে। তোমরা যখন ট্রলি দেখবা, ট্রলি একবার দেখলে মুখস্থ হয়ে যাবে কি কি থাকে। এমন যে অ্যাসিস্ট করবে সে ট্রলিতে থাকবে, সে সবগুলো কাউন্ট করে নেবে। আর আগে অনেক হিস্ট্রি আছে, অনেক সময় অ্যাক্সিডেন্টের বিশেষ করে যখন খুব খারাপ পরিস্থিতি থাকে, পেশেন্ট খুব খারাপ থাকে, তাড়াহুড়া করা হয় অনেক সময়, কিন্তু কাউন্ট না করলে অনেক সময় রয়ে যেতে পারে। যারা বিশেষ করে যারা মপ দেন প্যাক করার জন্য ভিতরে দেওয়া হয়। তো যাই হোক, তারপরে ইনসেশন দেওয়া হবে। ইনসেশন কোন ধরনের? ইনসেশন সাধারণত আমরা দিই ট্রানভার্স ইনসেশন, এটাকে বলে মডিফাইড ফেনেস্টাইল ইনসেশন, অথবা লংজিটিউডাল দেয় অ্যাকর্ডিং টু পেশেন্ট কন্ডিশন। খুব তাড়াতাড়ি ডেলিভারি করাতে হবে সেসব ক্ষেত্রে, ওটা লোয়ার সেগমেন্ট ব্লাডার ফুল হয়ে গেছে, নিচে দিকে যাওয়া যাচ্ছে না, এইসব ইন্ডিকেশন সার্জন চয়েস করবে। তো সাধারণত দেওয়া হয় ট্রানভার্স ইনসেশন, যেটা ফেনেস্টাইল ইনসেশন বলা হয়। কতটুকু? 3 সেন্টিমিটার অ্যাবভ দ্য সিম্পাথিক ইউটেরাস। ইনসেশন দেওয়ার পর অ্যাবডোমিনাল ক্যাভিটি ঢোকার পরে কি হয়? ড্রয়ার সিস্টার দেওয়া হয় টু প্রোটেক্ট দ্য ব্লাডার, এন্ড যেটা বললাম যে অনেকেই প্যাক দেন, মানে 2টা মব দুদিকে ইউটেরাসের দুদিকে ঢুকিয়ে তোমার দেওয়া হয়, যাতে এটা অ্যাবডোমিনাল সয়েল না হয় বাই দ্য কন্টেন্ট লাইক ফ্লুইড এগুলো। আর এই 2টা ফিতা বাইরে দিয়ে এটা আটাই ফসল দিয়ে বেঁধে রাখেন যাতে স্লিপ না হয়। তারপর কি হয়? ইনসেশন ইন দ্য লোয়ার সেগমেন্ট। লোয়ার সেগমেন্ট কিভাবে চিনা যায়? যেখান থেকে এটা পেরিটার্ম ফ্লোরটা খুব লুজলি অ্যাটাচ থাকে, সেখানে বলা হচ্ছে যে লোয়ার সেগমেন্ট। তো ফার্ম অ্যাটাচমেন্ট জায়গায় এখান থেকে 1.2 সেন্টিমিটার নিচে এটা ইনসেশন দেওয়া হয় পেরিটোনিয়ামে দিয়ে মোটামুটি। তো তারপর এই লোয়ার মার্জিনটা পেরিটোনিয়ামে একটু নিচে দিকে নিয়ে পুশ ডাউন করা হয়, ব্লাডারটা নিচে নামিয়ে দেয়। এখন আসলে ইনসেশন ইন দ্য লোয়ার সেগমেন্ট। ইউটারাসে কয় ধরনের ইনসেশন আছে? একটা লোয়ার ট্রানভার্স, যেটা সাধারণত দেওয়া হয়, লো ভার্টিক্যাল যদি কোনো সমস্যা থাকে, অথবা যে শেড, মানে যে কোনো এক সাইড কর্নার উপর দিকে আপার ডিসিশনে কেটে দেওয়া হয়, এটা যে শেড, অথবা ইনভার্টেড টি। বিশেষ করে লোয়ার সেগমেন্ট ট্রানভার্স দেওয়া হলো, বাচ্চা বের হচ্ছে না, বিশেষ করে অবস্ট্রাল লেবার ইমপ্যাক্টেড হয়ে আছে, ট্রানভার্স লেবার লাইকে বের হয়ে আসছে, জাস্ট ফিটাস আর ফুল ফিটাস কোনোভাবে হাত ঢোকানো যাচ্ছে না, তো স্পেস বাড়ানোর জন্য সময় আবার উপর দিকে একটা লংজিটিউডাল ভার্টিক্যাল ইনসেশন দেওয়া হয়, যেটা বলে ইনভার্টেড টি, তার যেটা ক্লাসিক্যাল উপর দিকে। এই কয় ধরনের ইনসেশন তোমার রাখতে হবে? একটা লোয়ার ট্রানভার্স, লো ভার্টিক্যাল, জে শেপ, ইনভার্টেড টি, এন্ড ক্লাসিক্যাল আপার সেগমেন্ট। এখন আমরা যে ট্রানভার্সে দিই, জাস্ট মার্জিনের পেরিটোনিয়াম মার্জিন যে কাটগুলো থাকে একটু নিচে একটা স্কালপেল ইনসেশন দেওয়া হয়। সেই ইনসেশনটা কতটুকু পর্যন্ত ডেপথ যাবে? ফিটাল মেমব্রেন পর্যন্ত যাওয়ার পর 2 হাত দিয়ে টেনে এটা এক্সট্রাক্ট করা। এটা যারা সবসময় করে তারা এক্সপার্ট হয়ে যায়, এটা হেমোরেজ কম হয়, বি হয়। কিন্তু যারা নতুন তারা দরকার হলে কি করবে? 2 দিকে কর্নার একটু কেটে এক্সটেন্ড করে ফেলবে। তারপর যে মেমব্রেন রাপচার না হয়, টুথ ফরসেপ দিয়ে মেমব্রেন রাপচার করে দিবে, সাকার দিয়ে ফ্লুইডটা সাক করে নেওয়ার পর তখন হাত দিবে কোথায়? ডান হাতটা
ফিটাল হেডের নিচে লোয়ার ফ্লেপ অফ দ্য ইউটারাসের যে লোয়ার মার্জিন সেখানে ভিতরে ইন বিটুইন দ্য ফিটাল হেড অ্যান্ড লোয়ার মার্জিন অফ দ্য ইউটারাস। হাত ঢোকায় পাম্পটা যাবে কোথায়? ফিটাল হেডের নিচে। আর এই সময় ওয়ের মধ্যে এটা ড্রয়ার স্ট্রাকচারটা বের করে নেওয়া হবে। তারপর হাতটা আপওয়ার্ডে নিয়ে হুক করে আনবে, অ্যাসিস্ট্যান্ট কি করবে? প্রেসার দিয়ে ফান্ডাসে। তারপর এটা ফিটাল হেডটা আস্তে বের হয়। যদি কোনো কারণে নিচে নেমে যায়, বিশেষ করে অবস্ট্রাকটিভ লেবার, ফিটাল অনেক সময় নিচে নেমে আসে, হাত দিয়ে আনা যাচ্ছে না, সেক্ষেত্রে অনেক সময় অ্যাসিস্ট্যান্ট পারভেজানালি পুশ করবে, মাথা দিয়ে পুশ, যাতে উপর দিয়ে পুশ করলে মাথা উপরে আসে, উঠে আসে আবার অথবা অনেক সময় কি হয় যে জ্যাম হয়ে গেছে, ফিটাল পা ধরে বিচ এক্সেসের মতো পা ধরে আগে ফিটা বেবি বের করে আনার পর স্বাভাবিকভাবে যে কর্ড থাকে কর্ডটা খুলে গলা থেকে খুলে নেওয়া হয়। তারপর মাউথ, নোজ, নস্ট্রিল অথবা যে আই পরিষ্কার করে দেওয়া হয়। তারপর বাকি বডিটা বের করে আনা হয়, এনে কর্ড টাম করে দেওয়া হয় সিস্টারের কাছে। আর এদিকে সঙ্গে সঙ্গে বাচ্চা ডেলিভারির সঙ্গে সঙ্গে অক্সিটোসিন দেওয়া হচ্ছে, এটা 20 মিনিটস দেওয়ার পর এই ইতিমধ্যে কিন্তু প্লেসেন্টা সেপারেট হয়ে যায়। এইটো বাচ্চা বের হওয়া, ডেলিভারি করলাম, এগুলো করতে করতে কিন্তু ইউটারাসে কন্ট্রাকশন আবার আসে, প্লেসেন্টা সেপারেট হয়ে যায়। সাধারণত ম্যানুয়াল রিমুভালে প্লেসেন্টার প্রয়োজন হয় না, যদি না প্লেসেন্টা অ্যাডহারেন্ট থাকে। অনেক সময় দেখা যায় ওয়েট করার পরেও প্লেসেন্টা আসতেছে না, সেক্ষেত্রে অনেক সময় হাত দিয়ে আস্তে করে প্লেসেন্টা সেপারেট করে নিয়ে আসে। কিন্তু এটা করার দরকার হয় না, করা না করাই ভালো। ঠিক সেরকম ইন্টারনাল অস্টার ডাইরেক্ট করার প্রয়োজন হয়, কিন্তু একটা প্লেসেন্টা এক্সপ্রেশন ইউটারাস দরকার যদি কোনো কারণে ফিটাল মেমব্রেন রয়ে যায়, সেটা একটা ড্রাই গজ দিয়ে পরিষ্কার করে নিয়ে আসতে হবে। এখন আসো যে সুচারে, তখন আবার ড্রয়েন্সটা আবার ইন্ট্রোডিউস করা হয়। তোমার 4টা স্পঞ্জ হোল্ডিং অথবা টিস্যু যেটা পছন্দ করেন 4টা ইউজ করেন, আপারে লোয়ার 2 মার্জিনে আর 2 অ্যাঙ্গেল। তারপর সুচার ট্রেডিশনাল 3টা লেয়ারে করা হতো। ফার্স্ট লেয়ার ডিপ মাসল নিয়ে, সেকেন্ড লেয়ার যে সুপারভিশন মাসল একজন ফাঁসা নিয়ে টোভারিপিন দ্য ফার্স্ট লেয়ার, আর থার্ড লেয়ার হচ্ছে পেরিটোনিয়াম। কিন্তু এখন অনেক একটা লেয়ারে দিচ্ছেন কেউ, এর খুব একটা কমপ্লিকেশন দেখা যায় না যে একটা লেয়ার দুটোর খুব ডিফারেন্স কিছু নয়। অনেকে আবার ফার্স্ট লেয়ারের সাথে পেরিটোনিয়াম নিয়ে একসঙ্গে স্টিচ দিয়ে দেন। কি দিয়ে দেন? আমরা সাধারণত ক্যাট 1 দিয়ে, তো অনেকে ভিটল দিয়ে কন্টিনিউয়াস রানিং স্টিচ দিয়েছে। তারপর স্টিচ যখন ইউটারাস ক্লোজ হয়ে গেল, তারপর এটা মপটা বের করে আনা হয়। মপ যদি কোনো ব্লাড থাকে পেরিটোনিয়াল ক্যাভিটিতে ব্লাড থাকে সেগুলো সোক করে আনা হয়, ফ্লোরেটিং করা হয়, এবং দেখা যায় ইউটারাস ওয়েল কন্ট্রাক্টেড, কোনো সমস্যা নাই, ব্লিডিং পয়েন্ট নাই, কিছু না। তখন বিশেষ করে মপটা বের করে সবকিছু কাউন্ট করা হয়। মপ, বিশেষ করে মপ ইনস্ট্রুমেন্ট, ছোট ইনস্ট্রুমেন্ট, মস্কিটো ফোর্সেপ, এগুলো করার পর তারপরে তোমার অ্যাবডোমেন ক্লোজিং লেয়ার। আর এখন অনেকে আছে ব্যারাইটেড বিসাইড লেয়ার অফ দ্য পেরিটোনিয়াম ক্লোজ করার প্রয়োজন হয় না, এটা অটোমেটিকলি তখন পজিশন হয়ে যায়। আর ভিটল দিয়ে তোমার একটা শীটটা ক্লোজ করা হয়, আর স্কিনটা কেউ সিল্ক অথবা সাবডার্মাল দিয়ে যায়, সাবডার্মাল স্টিচ দেওয়া হচ্ছে ভিটল দিয়ে, পলিন দিয়ে। তো এই হচ্ছে কি তোমার স্টেপ অফ দ্য সিয়ান সেকশন। তো এখন সিয়ান সেকশন স্টেপে তোমার এরপর আসবে পোস্ট অপারেটিভ অর্ডার। এগুলো তোমার সিয়ান সেকশন মধ্যে ডিটেলস জানতে হবে, কারণ এগুলো তোমার প্রশ্ন আসবে, রিটেন আসবে, ভাইবে আসবে। জিজ্ঞেস করতে হবে পোস্ট অপারেটিভ কি করে, জাস্ট ডেলিভারি পর কি তোমার যখন ওয়ার্ডে যাবা তখন দেখবা ফার্স্ট পিরিয়ড অর্ডার, সেকেন্ড পিরিয়ড অর্ডার, এগুলো দেখে তো নিজেরাই বুঝতে পারবা। এগুলো খুব এটা মনে রাখা মানে শেখার দরকার নাই, দেখতে মনে রাখতে পারবা। ফার্স্ট অফ অল প্রথম পেশেন্টকে একটু অবজারভেশন রাখতে হয়, বিশেষ করে তার পালস, ব্লাড প্রেশার, তারপর হচ্ছে পারমিশন ব্লিডিং, এভারেজ না বেশি, এক্সেসিভ। আর পোস্টপার্টাম হ্যামোরেজ যেটা হয় সেটা সাধারণত জাস্ট ডেলিভারি পরেই সাধারণত হয়, সেটা ক্লোজ অবজেক্ট রাখতে হয়। নাজমা আপা, ওকে, আসসালামু আলাইকুম। নাজমা আপা, হ্যাঁ বলো নাসরিন বলছি। বলো। এই 3টে স্টুডেন্ট আছে কিনা একটু জানতে চাই। এই আব্দুল বারী ক্লাসে আসো রে? আব্দুল বারী, মুহাইমিন, আরিফ, আরিফুল, এরা আপনার মানে প্রেজেন্ট দেখে চলে গেছে। এই আব্দুল বারী আসো? ম্যাম 43 আসো কিনা? ক্লাস করতেছো?
রেসপন্স তো দেখি না। মুহাইমিন আসো, মুহাইমিন এক দুজনকে দেখতেছি আমি, আপনি আর কথা কাউকে বলো। দেখতেছি না। নাজমা ম্যাডামও দেখতেছেন, আমরাও দেখবো। হইছে কি এরা চলে গেছে, দেখাচ্ছে আছে। ও এখন ম্যাম তারা আমি লিভ করলে তো ম্যাম 43 লিভ করলে তো আরিফুল ম্যাম দেখায় আমি যে এখন আছি। একজন জয়েন করলো এইমাত্র। তুমি কি মাঝখানে চলে গেছো অন রেখে? এরা অন রেখে চলে যায়, তখন মনে হয় যে এরা আছে। তিনজন এরকম এখন আবার জয়েন করতেছে, নতুন নতুন আবার জয়েন করতেছে এখন আপা। এরা এটা বুঝে না কেন, এটাই যে ওদের লাস্ট ক্লাস, এরপরে এই ক্লাসগুলোর পরে আর কখনো ক্লাস করার সুযোগ হবে না, তখন চিল্লাইলেও লাভ হবে না। না, অল্প তখন ক্লাস সময় সময় কোথায়, সময় তো পাওয়া যাবে না তখন। অল্প সময়ে আমরা যেভাবে সবাই মিলে তোমাদের ক্লাস শেষ করার বা পড়ানোর চেষ্টা করতেছি, বেশি টাইম দেই, হয়তো একটু 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 করে বলে গেলে কারোর এত কষ্ট করা লাগতো না। এত ইচ্ছা করে এখন তো বোঝানোর ডিটেইলস জন্য অনেক বলা সময় সম্ভব নিও। না, যেটা বেসিক যেগুলো জিনিস। হ্যাঁ হ্যাঁ জি, যেভাবে সব ম্যাডামরা ক্লাস নিতেছেন যেন তোমরা পরীক্ষায় বলতে পারো, এবং ওইসব ম্যাডামরাই ক্লাস নেন যারা পরীক্ষা নেন বিভিন্ন জায়গায়, আমাদের কলেজে ঠিক আছে, বিভিন্ন জায়গায়। তো এরকম যদি চালাকি করো, আর আস্তে আস্তে তো প্রযুক্তির চালাকি আমরাও তো জেনে যাচ্ছি, তোমরা এটাতে প্রেজেন্ট দেখায় আসতে চলে যাও, এটা তো ঠিক হলো না। আর মাঝামাঝি সময় সমানে যাইতে থাকো এবং আসতে থাকো, এগুলো তো ঠিক হলো না। টিচারকেও তো ডিজনার করতেছে, আচ্ছা করো, ডিজনার করার ব্যাপার তোমাদেরটা, তোমরা আরিফ নিজে আহমেদ যে পড়া হচ্ছে না সেটা কি হবে? দেখা যাচ্ছে এরকম তিনজন আপা এখান থেকে চলে গেছে, মানে এখন প্রেজেন্ট আসবে দেখাচ্ছে না। কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, আপনার সামনে তিনজন এরকম তিনজন আমি পাইছি, অহরহ এটা করতেছে, আরে প্রেজেন্ট সামনের স্ক্রিনে প্রেজেন্ট দেখে চলে গেছে। আর সমানে দেখবেন লিভ করতেছে, এটা তো দেখা যায়, লিভ তাদের অনেক ব্যাপার, সময় হয়ে যায়, এদের ওই যে নেট কানেকশন চলে গেলে অনেক সময় ওই যে চলে যায়, ওদের নেট চলে গেলেও লিভ দেখায়, আচ্ছা সেটা না হয় মানলাম, আবার আচ্ছা, নতুন নতুন আব্দুল এখনো বাড়ি জয়েন তার করতেছে। হেডফোনে ডিস্টার্ব। আব্দুল আমি বাড়ি আসার পর আছে? দেখলাম বেশ কয়েকজন জয়েন করলো। আচ্ছা, আমি কি শুরু করব? আসছে এখন। হ্যাঁ আপা পড়ান, আপা পড়ান। সরি আপা, আচ্ছা, আপনি আমি কি ডিস্টার্ব করলাম, বলছিলাম? পড়ান। না না, কোনো অসুবিধা নাই। পোস্ট অপারেটিভ অর্ডার, এটা তোমার হ্যাঁ। সবকিছু সিরিয়াসের সম্বন্ধে সবকিছু তোমার জানতে হবে। আবার বলতেছি তোমার যে ইন্ডিকেশন, তারপরে কমপ্লিকেশন, তারপর হচ্ছে তোমার পোস্ট অপারেটিভ অর্ডার, এগুলো সবকিছু জানতে হবে, যে খুব ইম্পর্টেন্ট আছে সেকশন। তো পোস্ট অপারেটিভ অর্ডার যেটা বললাম যে কিছু সময় 6 to 8 hours তাকে ক্লোজ অবজারভেশন রাখতে হবে। তো মেনলি পালস, রেসপিরেশন, তারপরে ব্লাড বলে ব্লাড প্রেশার, তারপরে পারমিশনাল ব্রিদিং, এক্সেসিভ অর নর্মাল, এভারেজ, এন্ড কন্ডিশন। It is either contracted অথবা atonic uterus. পোস্টমার্টাম হ্যামারেজ হয় সাধারণত এই সময়, তখন পেশেন্টকে পোস্টমে পাঠায় দেওয়া হচ্ছে। তারপর অর্ডার যেটা আমরা বলি ফসফরিক অর্ডার ফ্লুইড, 2.5 থেকে 3 লিটার সাধারণত দেওয়া হচ্ছে 30 ড্রপস পার মিনিট ডিএডিএনএস। তারপরে পিটন ড্রিপ চালে ডিসিপ্যাথিডিন, পেশেন্ট অ্যাকর্ডিং পেশেন্ট কমপ্লেইন, অথবা এটা অনলি ফর 24 আওয়ার্স। প্রসপেক্ট অ্যান্টিবায়োটিক, সেপ্রাইড ইনজেকশন, মেট্রোনাইজল। আর পেশেন্টকে একটু অ্যাডভাইস দেওয়া হয় একটু মুভমেন্ট করার জন্য, আর্লি এম্বুলেশন টু প্রিভেন্ট দ্য থার্মাল ডিসঅর্ডার, পালমোনারি এম্বোলিজম, তাকে হাত পা নাড়া, এপাশ ওপাশ করা, এটা এদের ক্যাথেটার থাকে। পেশেন্ট মাউথ ফ্লুইড দাও যখন বালসের না আসে, আর যখন বালসের রিপেয়ার করে তখন তাকে আমরা সিপস ওয়াটার, তারপর আছে প্লেন ওয়াটার, রুটি, ডাবের পানি, এগুলো দিই। তারপর সফট রাইস, দেন নর্মাল ডায়েট। আস্তে আস্তে তার এবং ওরাল করার সময় অ্যান্টিবায়োটিক ওরাল ফর্মে চলে আসে, ক্যাথেটার অফ করে দেওয়া হয় এবং পেশেন্ট মুভ করতে বলা হয়, বাথরুমে যাওয়া এনকারেজ করা হয়, ওয়াশরুমে যাওয়া। যত তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স তার এই নড়াচড়া করবে, তখন তার এই ধরনের বেশি করে থ্রম্বোএম্বোলিক ডিসঅর্ডার, যে ম্যানিফেস্টাল থ্রম্বোফ্লেবাইটিস, এগুলো হওয়ার সম্ভাবনা অনেক কম। আর স্টিচটা অফ করতে হয় কখন? আমরা ট্রানভার্স যেটা, সেটাতে আমরা সাধারণত 5th পিরিয়ডে করি। আর যদি সাবডারমাল থাকে সেখানে স্টিচ অফ করা দরকার, যদি আমরা বিক্রি দিয়ে করি, ফলিং দিয়ে করলে টান দিয়ে বের করে নেওয়া যায়। আর হচ্ছে গিয়ে যদি নর্মাল সিল দিয়ে থাকে সেটা তারা সাধারণত 5 দিন 5th পিরিয়ডের দিন আমরা স্টিচ অফ করি। আর যদি লঙ্গিচুডাল ইনসিশন থাকে, আগে আমরা যে বলতাম 8 পিরিয়ডে কাটা, এখন 6 পিরিয়ডে বলা হয়। তো পেশেন্ট যদি 6 পিরিয়ডে হয়ে আর 8 পিরিয়ডে সেটা অফ করে দেওয়া হয়, আর পেশেন্ট ডিসচার্জ করা হয়
আফটার স্টিচ অফ এর পরে যদি পেশেন্টের কোনো কমপ্লেইন না থাকে সেক্ষেত্রে তাকে পরবর্তীতে ডিসচার্জ দেওয়া হয় উইথ দ্য অ্যাডভাইস পোস্টনাটাল যেটা এক্সারসাইজ যেটা অ্যাডভাইস আছে সেটা দিয়ে তাকে পরবর্তীতে আবার আসার জন্য বলে ছেড়ে দেওয়া হয়। এটা হচ্ছে তোমার সিজার সেকশনের স্টেপ, যে কিভাবে প্রি অপারেটিভ প্রিপারেশন নেওয়া, কিভাবে অপারেশন করা, কিভাবে পেশেন্টকে ক্লোজ করা, পোস্ট অপারেটিভ ওয়ার্ডার, এই সব কিছু তোমাদের জানতে হবে। আর এরপর আসছে তোমাদের কমপ্লিকেশন। কমপ্লিকেশন কি? প্রত্যেকটা অপারেশনের কমপ্লিকেশন থাকে, এটা চ্যাপ্টার থাকে, প্রত্যেকটা দেখবো প্রত্যেকটা অপারেশন পরে দিকে দিকে চ্যাপ্টার হচ্ছে আমরা কমপ্লিকেশন থাকে। কমপ্লিকেশন মায়ের হতে পারে ম্যাটারনাল আর ফিটাল। মায়ের কি হতে পারে? মায়ের হতে পারে মেনলি ইমিডিয়েট পার অপারেটিভ অথবা পোস্ট অপারেটিভ। পার অপারেটিভ কি হতে পারে? ইনজুরি, হেমোরেজ। হেমোরেজ কেন হতে পারে? যদি এক্সটেনশন হয়ে যায়, আমরা যে ট্রান্সভার্স ইনসিশন দিছি সেটা যদি কোনো কারণে বাচ্চা বের করতে গিয়ে এক্সটেনশন হয়ে যায়, এক্সটেন্ড হয়ে দুই সাইডে ফিমেল আর্টারি ইনভলভ হয়ে যায়, তখন সিভিয়ার ব্লিডিং হবে। বেরানোর সময় যদি ঠিকমতো কেস করতে না পারে, ধরা মানে ব্লিডারটা ধরতে না পারা যায়, সেক্ষেত্রে ব্লিডিং হয়ে ব্রড লিগামেন্ট হিমাটোম হবে। অনেক সময় দেখা যায় এই সময় পেশেন্টকে সার্ভাইভ করার জন্য হিস্টেক্টমি লাগতে পারে। তো কাজেই এক্সটেনশন হয় তোমার দুই সাইডে ফিমেল আর্টারি ইনভলভ হয়ে ব্লিডিং হতে পারে, হিমাটোমা হতে পারে, অথবা ব্লাডার ইনজুরি হতে পারে। এটা সাধারণত হয় রিপিট সিজারের ক্ষেত্রে। যেমন প্রিভিয়াস সিজার হওয়া, সেক্ষেত্রে ব্লাডার যদি কোনো কারো উপরে আসে, সেক্ষেত্রে যখন ইনসিশন দেওয়া হয় অ্যাক্সিডেন্ট হওয়ার সময় ব্লাডার ইনজুরি হতে পারে, অথবা বাইট দেওয়ার সময় যখন লোয়ার সেগমেন্ট এত পাতলা হয়ে যায়, বিশেষ করে প্রিভিয়াস সিজারের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তখন অনেক সময় ব্লাডার টিস্যু চলে আসে স্টিচে, অথবা গাট ইনজুরি হতে পারে। এটা বিশেষ করে রিপিট সিজারের ক্ষেত্রে যদি খুব র্যান্স অ্যাডিশন থাকে, সেক্ষেত্রে অনেক সময় গাট এসে ইন্টেস্টিনাল পোর্শন এসে তোমার ইউটারাসের সাথে লেগে যায়, সেটা সেপারেট করতে গিয়ে অথবা অনেক সময় ইনজুরি হতে পারে। ইউরেটারি ইনজুরি খুব কম হয়, সাধারণ যদি এটা এক্সট্রিমলি রেয়ার। যদি কোনো ল্যাটারালি যেতে হয়, বিশেষ করে বিরাট ধরতে গিয়ে, ব্লিডিং বলতে গিয়ে অনেক সময় স্টিচ দিতে গেলে আমরা ইউরেটা চলে আসতে পারি। এটা হচ্ছে সারাউন্ডিং স্ট্রাকচার ইনজুরি। আর হতে পারে কি? অ্যানেস্থেটিক হ্যাজার্ড। এটা যেমন স্পাইনাল হাইপারটেনশন, কার্ডিয়াক অ্যারেস্ট, অথবা গ্যাস্ট্রিক কন্টেন্ট যেগুলো হয় সেগুলো অ্যানেস্থেটিক ব্যাপার। এটা হচ্ছে জাস্ট ডিউরিং অপারেশন। এটা হেমোরেজ থেকে শক, সারাউন্ডিং তোমার স্ট্রাকচার ইনজুরি অ্যান্ড অ্যানেস্থেটিক কমপ্লিকেশন। এটা হচ্ছে জাস্ট ডিউরিং অপারেশন, পার অপারেটিভ। এর পোস্ট অপারেটিভ কি আসবে? সেখানে হেমোরেজ হতে পারে, এটা ব্লিডিং হতে, এক্সেসিভ ব্লিডিং হতে পারে, তারপরে শকে যেতে পারে পেশেন্ট, তারপর হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, abdominal distension, intestinal obstruction due to adhesion, অথবা ওন ইনফেকশন, যে পোস্ট অপারেটিভ ক্ষেত্রে ওন ইনফেকশন, ওন ডেহিসেন, অনেক বাস্ট অ্যাবডোমেন, অথবা সেকেন্ডারি পোস্টমর্টম হ্যামোরেজ, থ্রম্বোএম্বোলিক ডিসঅর্ডার, থ্রম্বোফ্লেবাইটিস, পালমোনারি এম্বোলিজম এটসেট্রা। পরবর্তীতে রিপোর্ট কি হতে পারে? পরবর্তী হতে পারে যেটা মেস্টার অ্যাবনরমালিটিস, লো ব্যাক পেইন, ব্যাক এক, অথবা ইনসিশন হার্নিয়া, অথবা পরবর্তীতে চান্স অফ স্কার রাপচার ফর নেক্সট প্রেগন্যান্সি। এটা হচ্ছে কমপ্লিকেশন অফ মাদার। আর ফিটাল হতে পারে রেসপিরেটরি সিনড্রোম অথবা অ্যাক্টোজেনিক প্রিমেরিটি, বিশেষ করে ইলেকট্রিসিটির ক্ষেত্রে। তখন যদি প্রিমেরিটিটা অনেক সময় যে ম্যাচুরিটিটা ঠিক মতো এবার না যায়, সেক্ষেত্রে অবশ্য প্রিমেচুর বেবি সিজার বাইর করা হয় ইন কেস অফ ইলেকট্রিসিটি সেকশন। তা সিজার সেকশন ক্ষেত্রে এই হচ্ছে তোমার জানার দরকার। সিজার সেকশন কাকে বলে? It is the operative procedure whereby the fetus after the 28 weeks pregnancy are delivered through incision on the abdominal and uterine wall. ইন্ডিকেশন কি? একটা অ্যাবসলিউট ইন্ডিকেশন, রিলেটিভ ইন্ডিকেশন, সেই হিসেবে তোমাদের লিখতে হবে, অথবা কমন ইন্ডিকেশন অফ প্রাইমারি আর মাল্টি কেসেস। তারপর হচ্ছে স্টেপ তোমার পরীক্ষা ধরা হবে না, আমি জাস্ট বললাম তোমার জানার জন্য, যেহেতু তোমরা কেউ দেখো নাই। তবে তোমরা সবাই দেখবা সিজার সেকশনটা কেমন। রেগুলার তোমরা বিশেষ করে নিচে ওটিতে, লেবার ওটিতে প্রতিদিন সিজার হচ্ছে, তোমরা নিজে ইন্টারেস্ট আসবা, এসে একটা ওটি দেখলে কিন্তু তোমার পড়া লাগবে না, মাথা ঢুকে যাবে সব। ট্রলি কিভাবে সাজানো হচ্ছে, কি কি ইনস্ট্রুমেন্ট আছে, এটা কিন্তু অনেক সময় জিজ্ঞেস করা হতো। আমাদের জিজ্ঞেস করতে লেবার রুমের কি কি আছে, কি কি ফার্নিচার আছে, এটা কিন্তু জিজ্ঞেস করা হতো। কাজে তোমরা এখন তোমরা ঢুকো না, ঢোকার দরকার দেখবা যে একটা ওটি কিভাবে হয়, কিভাবে ট্রলি সাজানো হচ্ছে, তারপরে এসএসএ কে কি করতেছে, ফার্স্ট এসএসএ করে সে কি করে, তারপরে ট্রলিতে যে থাকে সে কি করে, এবং
কিভাবে তোমার পেশেন্ট প্রিপেয়ার করা হচ্ছে, কিভাবে ওয়াশ দেওয়া হচ্ছে, কিভাবে ইনসেকশন দেওয়া হচ্ছে, কিভাবে বাচ্চা বের করা হচ্ছে, এইসব কিছু তোমার যদি দেখো একবার সামনে তাহলে কিন্তু আর বই পড়ার দরকার হবে না। তো এই স্টেপগুলো জানবা আর যাতে কমপ্লিকেশন অন দা সিয়ান সেকশন। এই হচ্ছে সিয়ান সেকশন মধ্যে সবকিছু। এগুলো জানতে পারলে তোমার পরীক্ষাতে আর কিছু লাগবে না। তো তোমাদের গেল কি সিয়ান সেকশন আর যে ফরসেপ ভেন্ট্রোজ আর আছে কি জানো, হাই রিস্ক প্রেগন্যান্সি। তা হাই রিস্ক প্রেগন্যান্সি বলতে আমরা কি বুঝি? তার রিস্ক ফ্যাক্টর আছে, যে রিস্ক ফ্যাক্টর যেন তার ম্যাটারনাল ফিটাল দুটাই আউটকামটাই অনেক সময় এফেক্টেড হচ্ছে। তখন ডেফিনিশনে বলতে গেলে কি বলবো, হাই রিস্ক প্রেগন্যান্সি ডিফাইন্ড অ্যাজ দ্য ওয়ান where the pregnancy is complicated by factors which adversely affect the outcome of both maternal fetal or both। মানে যে ফ্যাক্টরস জন্য ম্যাটারনাল ফিটাল আউটকামটা এফেক্টেড হতে পারে সেই কেসগুলোকে বলা হচ্ছে হাই রিস্ক প্রেগন্যান্সি। তোমাদের ডিটেইলে এটা আসবে, ডেফিনিশন আসবে, হোয়াট ইজ হাই রিস্ক প্রেগন্যান্সি, ফর দ্য কেস অফ হাই রিস্ক প্রেগন্যান্সি অ্যাকর্ডিং টু হু, এই WHO এর একটা ক্লাসিফিকেশন আছে ডিউরিং প্রেগন্যান্সি, ডিউরিং লেবার, এটা তুমি এটা আসতে পারে। সেটা আমি বলি তোমাদের, অ্যাকর্ডিং টু WHO তোমার ক্যাটাগরাইজ করা হচ্ছে ডিউরিং প্রেগন্যান্সি এন্ড ডিউরিং লেবার। ডিউরিং প্রেগন্যান্সিতে কি হচ্ছে সাধারণত বলা হচ্ছে যে এজ এল্ডারলি প্রাইমারি বলা হয় মোর দেন 30 ইয়ার্স। সবচেয়ে সেফেস্ট পিরিয়ড হচ্ছে তোমার 20 to 29 ইয়ার্স। এর উপর বিলো 16 ইয়ার্স, অ্যাবাভ 30 ইয়ার্স এজি কমপ্লিকেশন, এবং এটা তুমি ডায়াগনোস হচ্ছে হাই রিস্ক প্রেগন্যান্সি হিসেবে। কাজেই এইজটা একটা খুব বড়, elderly primary, there is more complication and there is usually associated with medical disorder, hypertension, diabetes, etc. A stature, short stature, less than 140 centimeter, যত শর্ট হবে তার সম্ভাবনা থাকে তোমার স্মল পেলভিস, দ্যাট ইজ কন্ট্রাক্টেড পেলভিস। আর কি হতে পারে, থেড অ্যাবর্শন, প্রিভিয়াস থেড অ্যাবর্শন, অ্যান্টিপার্টাম হেমোরেজ, তারপর হচ্ছে যদি মেল প্রেজেন্টেশন, ট্রান্সভার্সাল ব্রিজ, তারপর যদি প্রিএক্লামশিয়া, একলামশিয়া, অনেকগুলো আছে, তোমার বইয়া পাবা। তারপর এলডারলি গ্র্যান্ড মাল্টিপেরা, তারপর যে টুইন মাল্টিপল প্রেগনেন্সি অ্যান্ড পলিহাইড্রামনিয়াস অথবা অলিগোহাইড্রামনিয়াস, তার প্রিভিয়াস স্টিল বার্থ, নিউনাটাল ডেথ অথবা manual labor of the placenta, IUD, previous cesarean section and instrumental delivery, and pregnancy with maternal disorder, medical disorder, এই সবগুলো হচ্ছে ডিউরিং প্রেগন্যান্সি। মানে আবার বলি এগুলো যে ডিউরিং প্রেগন্যান্সিতে কি করা হয়, এলডারলি প্রাইমি, শর্ট স্টেচার, থেড অ্যাবর্শন, অ্যান্টিপার্টাম হেমোরেজ, মাল্টিপল প্রেগনেন্সি, পলিহাইড্রামনিয়াস, তারপর হচ্ছে প্রিভিয়াস সিজারিয়ান সেকশন, ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি, মেল প্রেজেন্টেশন, তারপর হচ্ছে গিয়ে প্রিভিয়াস স্টিলবার্থ, নিউটাল ডেথ অথবা ম্যানুয়াল লিভার অফ দ্য প্ল্যাসেন্টা, প্রেগনেন্সি উইথ মেডিকেল ডিজর্ডার। এটা হচ্ছে ডিউরিং প্রেগনেন্সিতে এইগুলোকে ক্লাসিফাইড করা হয় যে হাই রিস্ক প্রেগনেন্সি। আর ডিউরিং লেবার হচ্ছে ফ্রম, যেটা হলে প্রি লেবার ডাক্তার মেমব্রেন, প্রলং লেবার অথবা ফুট অথবা হ্যান্ড ফিট অথবা কট প্রলাপস অথবা রিটেন প্লেসেন্টা অথবা পিউরপুরাল সেপসিস অর পাইরেশিয়া। প্রলং লেবার তোমরা জানো যখন তোমার কম্বাইন্ড ডিউরেশন অফ দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড স্টেজ মোর দেন 18 আওয়ার্স হয়, সে প্রলং লেবার। তো সেই ক্ষেত্রে আমরা এই কেসগুলোকে আমরা ডায়াগনোস করতে পারি যে হাই রিস্ক প্রেগনেন্সি। কতগুলো আছে ডিউরিং প্রেগনেন্সিতে আর ডিউরিং লেবার। এটা অ্যাকর্ডিং টু WHO ক্যাটাগরাইজ করা হচ্ছে। তোমরা এটা আসতে পারে পরীক্ষা, তোমরা এটা আমি দেখেছি প্রশ্ন আসে ডেফিনিশন আর তার সঙ্গে এগুলা ক্লাসিফিকেশন। এখন আসো স্ক্রিনিং করাটা। যখন প্রত্যেকটা পেশেন্টে কিন্তু এটা পটেনশিয়ালি রিস্ক থাকে প্রত্যেকটা প্রেগনেন্সি, তার মধ্যে কতগুলো গ্রুপকে আমরা ক্লাসিফাইড করি যে হাই রিস্ক প্রেগনেন্সি, যেগুলা 20-30% অফ দ্য অল প্রেগনেন্সিতে এই গ্রুপে আসে, এবং উইথ অল অ্যাডিকুয়েট অ্যান্ড প্রপার অ্যান্টিনেটাল কেয়ার দেখা যায় যে 70-80% মরবিডিটি আর মর্টালিটি হয় এই গ্রুপ থেকে, এবং দেখা যায় যে 50% ম্যাটারনাল কমপ্লিকেশন, 60% তোমার সিজারিয়ান সেকশন হয় এই গ্রুপ থেকে। এগুলো হয়তো প্রি এক্সিস্টিং থাকতে পারে অথবা ডেভেলপ করতে লেটার মান্থ অফ প্রেগনেন্সি।
ডেভেলপড কান্ট্রিতে সাধারণত ম্যাটারনাল ডেথটা অনেক তারা কমে নিয়ে আসছে, তার মেইনলি কনসার্ন থাকে প্রিনেটাল মর্টালিটি নিয়ে। কিন্তু আমাদের মতো দেশে বিশেষ করে ডেভেলপিং কান্ট্রিতে আমরা দেখুন দুটোই হাই রেট, ম্যাটারনাল ডেথ অ্যান্ড প্রিনেটাল ডেথ। কাজে আমাদের দুটাকে প্রতি কনসার্ন থাকতে হবে। এই যে বললাম যেগুলো প্রিয় হতো, ফার্স্ট যখন আসে একটা পেশেন্ট ফার্স্ট এন্ট্রি ভিজিটে, তখন তাকে ডিটেলস হিস্ট্রি থেকে আমরা কিন্তু দেখা যায় হয়তো প্রি এক্সিস্টিং থাকতে পারে ফ্যাক্টর, ডায়াবেটিস, হাইপারটেনশন, এটসেট্রা, থাইরয়েড ডিসঅর্ডার। কিন্তু কতগুলো হয়তো লেটার মান্থে দেওয়া যায়, ম্যাল প্রেজেন্টেশন, তারপর পিরাম লেবার, আইজার অথবা অ্যান্টিবায়োটিক হেমোরেজ অথবা প্রম, এগুলো লেটার মান্থে প্রেগনেন্সি হতে পারে। কাজে তাকে থরো চেক আপে রাখতে হবে থর দ্য প্রেগনেন্সি। তো স্ক্রিনিং করতে হবে কি হবে, যে ফার্স্ট যখন অ্যান্টিনাল ভিজিটে আসে তার ডিটেইল হিস্ট্রি নিতে হবে, তার প্রিভিয়াস অবস্টেট্রিক্যাল হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট, তারপর মেডিকেল হিস্ট্রি এন্ড জেনারেল হিস্ট্রি। তার রিপ্রোডাক্টিভ হিস্ট্রিতে ওই যে বললাম প্রথম হিস্ট্রিতে এইজটা বললাম যেটা সেফিস্ট পিরিয়ড 20 to 29 ইয়ার্স, অথবা প্রেগনেন্সি ফলোইং লং পিরিয়ড অফ ইনফার্টিলিটি, অথবা ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দিয়ে প্রেগনেন্সি হয়েছে, সেগুলো হাই রিস্ক প্রেগনেন্সি হিসেবেই আমরা ডায়াগনোস করতে পারি। আর হিস্ট্রিতে আমরা অবস্টেট্রিক্যাল হিস্ট্রি কি নিব, the previous 2 or more abortion, induced abortion, previous stillbirth, অথবা neonatal death, অথবা IUGR, অথবা macroscopic baby, অথবা infant with RSI immunization, অথবা grand multivariate যেটা বললাম, অথবা তার প্রিভিয়াস পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন ছিল পোস্টপার্টাম হ্যামোরেজ, ঠিক সেগুলো কিন্তু সাধারণত পরবর্তী প্রেগনেন্সিতে হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এইগুলা গেল তার অবস্টেট্রিক্যাল হিস্ট্রি। আর মেডিকেল ডিজঅর্ডার এগুলো সবগুলো ডিজঅর্ডার থাকবে, টিউবারকুলোসিস, কার্ডিয়াক ডিজিজ, থাইরয়েড ডিজঅর্ডার, হাইপারটেনশন ডিজঅর্ডার, অথবা সাইকিয়াট্রিক প্রবলেম, ভাইরাল হেপাটাইটিস, অথবা ম্যাটারনাল ইনফেকশন যেমন HIV, অথবা ম্যালেরিয়া, অথবা যেটা টক্সোপ্লাজমা এটসেট্রা। আর সার্জিক্যাল হিস্ট্রি দিতে হবে তার প্রিভিয়াস অপারেশন, ইদার যে মাইমেক্টমি হিস্ট্রি আছে কিনা, কমপ্লিট পেরিনিয়াল হিস্ট্রি আছে কিনা, আগেটা ভিভিএফ রিপেয়ার হিস্ট্রি আছে কিনা, স্কার প্রিভিয়াস রিপেয়ার অফ দ্য রাপচার ইউটেরাস আছে কিনা, দ্য ক্লাসিক্যাল সিরাস হিস্ট্রি আছে কিনা, যেখানে তার চান্স অফ পরবর্তীতে স্কার রাপচার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি সাধারণত কিছু আছে রানপুরের ফ্যামিলিতে, হাইপারটেনশন, অথবা ডায়াবেটিস, মাল্টিপল প্রেগনেন্সি, এগুলো সাধারণত দেখা যায় ফ্যামিলির মধ্যে একজন হলে পরবর্তী দেখা যায় আসে এই কমপ্লিকেশনগুলো। আর সোশিও ইকোনমিক কন্ডিশন, বিশেষ করে পোর ফ্যামিলিতে থাকে তাদের এনিমিক থাকে, ম্যালনিউট্রিশন থাকে, স্মল বেবি মানে আইউজার হওয়ার সম্ভাবনা, প্রিটার্ম লেবার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কাজে আমরা যদি ডিটেল হিস্ট্রি নেই একটা পেশেন্টের যখন এটা ফার্স্ট ইন্টারভিউ ভিজিটে আসবে, এই হিস্ট্রি থেকে কিন্তু আমরা রিস্ক ফ্যাক্টর গুলো বের করে ফেলতে পারি। তারপরে কিছু আছে যেগুলো আনআইডেন্টিফাইড, কোনো কজ বের করা যায় না, সবগুলো ক্ষেত্রেই দেখা যায় কিছু পার্সন অথবা কিছু পার্সেন্টেজ থাকে যেটা কোনো ধরনের কজ খুঁজে পাওয়া যায় না। তো যখন আমরা এই ধরনের এগুলো হিস্ট্রি নিলাম, তারপর তাকে রেগুলার তোমার ইন্টারেস্ট চেকআপে থাকতে হবে, এবং তাকে তোমার অ্যাডভাইস দিতে হবে রিগার্ডিং রেস্ট, ডায়েট, তারপর মেডিসিন, সাপ্লিমেন্টারি যেগুলো ভিটামিন, আয়রন, ভিটামিন অ্যান্ড নর্মাল অ্যাক্টিভিটিস, এবং তার ফিটাল অ্যান্ড ম্যাটারনাল লিভিং করতে ইচ অ্যান্টিনাল ভিজিট, এবং তখন যে কোনো সময় তার কমপ্লিকেশন রাইজ করতে পারে। এই যে বললাম যেটা হয়তো প্রি এক্সিস্টিং আছে, হয়তো প্রথম দিকে তার কোনো ধরনের কমপ্লিকেশন নাই, কিন্তু পরবর্তীতে তার এই কমপ্লিকেশন রাইজ করতে পারে। এই যে বললাম যে প্রম হতে পারে, প্রিটার্ম লেবার হতে পারে, আইজিআর হতে পারে, প্রলং লেবার হতে পারে, অথবা অ্যান্টিবায়োটিক হেমোরেজ যেটা প্লেসেন্টাল পিভিয়া হতে পারে, হাই ফিভার হতে পারে। এই যে অনেকগুলো, এগুলো যে কোনো সময় ডেভেলপ করতে পারে, তাকে প্রত্যেকটা ভিজিটেই তাকে রিঅ্যাসেস করতে পারে প্রপারলি। আর তোমার এটা ম্যানেজমেন্ট হচ্ছে যখনই এটা আসবে পেশেন্ট আমরা ডায়াগনোস করবো, বিশেষ করে উপজেলা লেভেলে অথবা সাব সেন্টারে, কমিউনিটি ক্লিনিকে, যখন একজন মিডওয়াইফার ডাক্তার দেখবেন এবং তার রিস্ক ফ্যাক্টরগুলো থাকবেন, তার আগের প্রেগনেন্সি গুলোতে কমপ্লিকেশন ছিল, সেক্ষেত্রে তাকে অবশ্যই তোমার রেফার করতে হবে টারশিয়ারি অথবা ডিস্ট্রিক্ট লেভেল, যেখানে অল ফেসিলিটিজ অ্যাভেলেবল ফর ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার অ্যান্ড নিওনেটাল কেয়ার। কারণ যখন যখন তার প্রবলেম হবে, তাকে তখন রেফার করতে সময় লাগবে, কাজে আগে থেকে রেফার করতে হবে এবং যেখানে সব ধরনের ফেসিলিটিজ অ্যাভেলেবল আছে সেখানে রাখতে হবে। আর কিছু আছে যে যেগুলো আছে যারা প্রি কনসেপ্ট পিরিয়ডে কিছু ইনভেস্টিগেশন করতে হবে, রিপিটেড প্রেগনেন্সি লস,
আনএক্সপ্লেইন তোমার প্রেগনেন্সি লস হচ্ছে, সেসব ক্ষেত্রে কিন্তু আমাদের কনসেপশন পরবর্তী কনসেপ্ট নেওয়ার আগে আমরা কিছু পরীক্ষা করি, ইনভেস্টিগেশন করি। বিশেষ করে যেমন হিস্টোসালমোগ্রাফি, hysteroscopy, transverse sonography, if there is any Mullerian deformity, cervical incompetence. This is the most important factor or cause of mid trimester abortion. সেগুলো থেকে আমরা তো আগে কারেকশন করা যায়। ডায়াবেটিস থাকলে, থাইরয়েড ডিজিজ থাকলে, সেগুলো রান প্রবলেম থাকে, সেগুলো আমরা আগে ট্রিটমেন্ট করে তাকে কারেকশন করে তারপরে আমরা অ্যাডভাইস দেবো কনসেপশন নেওয়ার জন্য। অথবা তার যদি সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ থাকে সেটাও ট্রিটমেন্ট করা, অথবা তার যে হিস্ট্রি থাকে নিউরালটিও ডিফেক্ট আগের বাচ্চা এনকেফালিটির সাথে, সেক্ষেত্রে তাকে আগে ট্রিটমেন্ট করতে হবে। কিভাবে? যে ফলিক অ্যাসিড স্টার্ট করতে হবে এবং তাকে অন্তত 1 মাস বিফোর দ্য কনসেপশন এন্ড কন্টিনিউ আপ টু দ্য ফার্স্ট ট্রাইমেস্টার, আপ টু দ্য অ্যাটলিস্ট ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সি। এই ধরনের ট্রিটমেন্ট গুলা আগে থেকে করা এবং কারেকশন করার পর তাকে আমরা অ্যাডভাইস দেবো পরবর্তীতে কনসেপশন নেওয়ার জন্য। তো এটা হচ্ছে কোর্স অফ দ্য প্রেজেন্ট প্রেগনেন্সিতে আমরা হিস্ট্রি নিলাম। এক্সামিনেশন করবো। এক্সামিনেশন কি করব? এক্সামিনেশন ধরো জেনারেল, ফিজিক্যাল, অ্যাবডোমিনাল, পেলভিক এক্সামিনেশন। জেনারেল আমরা দেখবো যে হাইট দেখলাম, যেটা বললাম, ওয়েট, আন্ডারওয়েট, ওভার দুটাই কিন্তু প্রবলেম। আন্ডারওয়েট হলে তার ম্যালনিউট্রিশন হবে, আইজন হবে। ওভারওয়েট যদি হয়, ওবেসিটি হয়, এক্সেস ওয়েট হয়, দিস আর্লি এভিডেন্স অফ দ্য প্রি-এক্লাম্পসিয়া। তারপর ব্লাড প্রেশার, অ্যানিমিয়া, ফ্লুইড, অথবা তার সঙ্গে অ্যাসোসিয়েটেড জেনারেল মেডিকেল অথবা কার্ডিক অথবা লাং কজ আছে কিনা সেগুলো দেখতে হবে। তারপর দেখতে অ্যাবডোমিনাল এক্সামিনেশন, বিশেষ করে সাইজ অফ দ্য ইউটেরাস। ইউটেরাস সাইজ কি? আইদার লার্জ অর স্মল দেন দ্য জেস্টেশন পিরিয়ড জেস্টেশন। লার্জার কি কারণ হতে পারে? এটা মোস্ট কমন মিস্টেকেন ডেট। পেশেন্ট তো ঠিক মতো ডেট বলতে পারলো না, সে বললো 7 মাস, কিন্তু তার হাইট দেখা যাচ্ছে 32 মানে 8 মাস মতো, কত ভুল করে সে 1 মাস পিছায় বলছে, মিস্টেকেন ডেট। তারপর হতে পারে মাল্টিপল প্রেগনেন্সি, পলিহাইড্রামনিয়াস, অথবা অ্যাব্রাসিয়া প্লেসেন্টা যেখানে ইন্টারনাল ব্লিডিং হয়, হাইট বেড়ে গেছে। ঠিক সেরকম স্মল হতে পারে আইউজার, আইইউটি, এগুলো ম্যালনিউট্রিশন হতে পারে, লাইটার কম থাকলে, পলিহাইড্রামনিয়াস, এইগুলো। কাজেই আমরা অ্যাবডোমেনটা চেক করতে হবে যে তার পিরিয়ড অনুযায়ী, জেস্টেশন পিরিয়ড অনুযায়ী তার ইউটেরাস সাইজটা ঠিক আছে। তার সঙ্গে অ্যাসোসিয়েট আমাদের তো ফিটাল লাইফ, প্রেজেন্টেশন সবকিছুই। আর পেলভিক এক্সামিনেশন দেখতে হবে বিশেষ করে সার্ভিক্সের কন্ডিশন অ্যান্ড পেলভিস এডিকেট অর নট, এটা আমরা এক্সামিনেশন করতে পারবো। আর তার সঙ্গে নেসেসারি ইনভেস্টিগেশন। যখন এটা হাই রিস্ক প্রেগনেন্সি আসবে আমরা জানি রুটিন ইনভেস্টিগেশন কি করা হয়। যখন এটা প্রেগনেন্সি ফার্স্ট ইনিশিয়াল যেটা ইন্টেন্ট ভিজিট আমরা কি দিই, তোমার এগুলো প্রশ্ন আসে কিন্তু যে কি দেওয়া হয় ইনভেস্টিগেশন। প্রথমে দেওয়া হয় যে হিমোগ্লোবিন ফর হিমোগ্লোবিন গ্রুপিং আর স্ট্যাম্পিং, তারপরে ইউরিন ফর আরএমই, তারপরে ব্লাড সুগার, আরবিএস, ভিডিআরএল, এইচবিএসএজি, আল্ট্রাসাউন্ড অফ দ্য ইউটারাস ফর প্রেগনেন্সি। এর সঙ্গে যদি আমরা এটা রুটিন, তার সঙ্গে যে অ্যাসোসিয়েট আমরা অন্য কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে, সেই সঙ্গে অ্যাকর্ডিং টু কন্ডিশন আমরা অ্যাডিশনাল ইনভেস্টিগেশন করাই। যেমন আমরা আমাদের হসপিটালে আমাদের এইচআইভিটা টেস্ট করা হচ্ছে রুটিনলি। সব বিশেষ করে সব জায়গায় না হলে কিছু কিছু ইয়েতে ফেসিলিটি আছে এইচআইভি যেটা ফ্রি করাচ্ছে আমাদের প্রেগনেন্ট মডেল ক্লিনিকে, সব মায়েদের কিন্তু এটা রুটিনলি করা হচ্ছে এইচআইভি টেস্ট। তো এই থ্রাউট দ্য প্রেগনেন্সি তাকে রেগুলার এন্টিরিয়র চেকআপে রাখতে হবে, অ্যাসেস করতে হবে প্রতিটা ভিজিটের সময়, কারণ যে কোনো সময় যে কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। করার পর এবং ফিটাল অ্যান্টিনেটাল অয়েল, ম্যাটারনাল আর ফিটাল ওয়েল বিং আমরা অ্যাসেস করতে পারি বাই বায়োলজিক্যাল প্রোফাইল, এটা তোমার আলাদা পড়ানো হবে। আর এরপর হচ্ছে ম্যানেজমেন্ট লেবার। হাই রিস্ক প্রেগনেন্সি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা ইলেকটিভ সিজার সেকশন চাই, কারণ ব্যাড হিস্ট্রি আছে, তার রিপিটেড চাইল্ড হচ্ছে, তারপরে আনএক্সপ্লেইন ডেথ আছে, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে নর্মাল ভেজাইনাল ডেলিভারি রিস্ক না নিয়ে তাই সিজার সেকশনের মধ্যে ট্রানজিশন করা হয়। আর যদি লো রিস্ক প্রেজেন্ট প্রেগনেন্সিতে কোনো কমপ্লিকেশন না থাকে, আগে রিস্কটাও খুব তেমন হাই রিস্ক না, তাকে সেক্ষেত্রে অথবা স্পন্টেনিয়াস লেবার স্টার্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা অ্যালাউ করবো ভেজাইনাল ডেলিভারি উইথ ক্লোজ মনিটরিং এবং অ্যাসেস করতে হবে প্রেগনেন্সি লেবার এবং এনি এভিডেন্স অফ ফিটাল হাইপক্সিয়া। এবং ফিটাল অ্যাসেসমেন্ট করতে কিভাবে? হার্ট সাউন্ড দেখে, ফিটাল হার্ট সাউন্ড দেখে, তা লাইকার দেখে, যদি লাইকার স্টেইন উইথ মানে
বেকনের চেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে ইন্ডিকেশন অফ ফিটাল ডিস্ট্রেস। স্কাল ফিটাল স্কাল ব্লাড পিএইচ দেখে দেখুন, যদি দেখা যায় ফিটাল হাইপক্সিয়া, সঙ্গে সঙ্গে টার্মিনেশন বাই সিজার। এবং পেশেন্ট এইসব ক্ষেত্রে একজন নিউরোলজিস্ট অবশ্যই থাকতে হবে, বিশেষ করে হাই রিস্ক প্রেগনেন্সির ক্ষেত্রে। সে অ্যাসেস করবে বেবিকে কোনো ধরনের কমপ্লিকেশন আছে কিনা। এবং এই জন্য এটা হাই রিস্ক প্রেগনেন্সি ডেলিভারি করাতে হবে যেখানে ইনটেনসিভ অবস্টেট্রিক্যাল কেয়ার ইউনিট আছে এবং নিউরোলজিক্যাল কেয়ার ইউনিট আছে। এই হচ্ছে তোমার হাই রিস্ক প্রেগনেন্সি। হাই রিস্ক প্রেগনেন্সি তোমার আর প্রশ্নটা আসবে, ডেফিনিশন আসবে, হোয়াট ইজ হাই রিস্ক প্রেগনেন্সি, ইন্ডিকেশন অথবা কি বলে কোন কেসগুলো হাই রিস্ক হিসেবে তোমার ডায়াগনোস হচ্ছে ডিউরিং প্রেগনেন্সিতে অথবা ডিউরিং লেবারে অ্যাকর্ডিং টু WHO। ম্যানেজমেন্ট হতে তোমার হিস্ট্রিটা নিবা, প্রিয়পার এবং কি বলে রিপ্রোডাক্টিভ হিস্ট্রি, মেডিকেল হিস্ট্রি, সার্জিক্যাল হিস্ট্রি নিয়ে তাকে থরো চেক আপ করে তার এবং তাকে ক্লোজ মনিটরে রেখে টাইমলি হসপিটালাইজ করে, টাইমলি টার্মিনেশন করে তাকে সেফ একটা মানে অ্যালাইভ বেবি দেওয়া, সেটাই আমাদের। ঠিক আছে, এটা হচ্ছে তোমার হাই রিস্ক প্রেগনেন্সি। এরপর আর কি আছে? ব্যাড অবস্টেট্রিক্যাল হিস্ট্রি। এটা তোমাদের ডেফিনিশনটা জানা দরকার। যে কোনো একটা রিটেন কোশ্চেনে তোমার থাকতে পারে, যে কোনো একটা কোশ্চেনের সাথে অ্যাড করে দেওয়া হচ্ছে হোয়াট ইজ BOH অথবা ব্যাড অবস্টেট্রিক্যাল হিস্ট্রি। ব্যাড অবস্টেট্রিক্যাল হিস্ট্রি তোমরা এটা বুঝতে পারছো, যার আগে প্রিভিয়াস তোমার অবস্টেট্রিক্যাল হিস্ট্রিটা ভালো না তার। তো এইবার ডেফিনিশন বলতে হবে, the term is applied to a pregnant mother where her present pregnancy is like to be adversely affected by the nature of previous obstetrical disaster. আগে ডিজাস্টার বলা হচ্ছে কারণ প্রত্যেকটা হয়তো রিপিটেড প্রেগনেন্সি লস হচ্ছে, আনএক্সপেক্টেড ডেথ হচ্ছে, নিউট্রাল ডেথ হচ্ছে, কোন ধরনের কজ খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই ধরনের কেসগুলাকে সাধারণত আমরা ব্যাড অবস্টেট্রিক্যাল। তোমার নিউট্রাল আনএক্সপেক্টেড ডেথ অথবা তোমার অ্যাবর্শন, 3 or more consecutive অ্যাবর্শন, এগুলোকে আমরা ধরতে পারি BOH হিসাবে। এখানে ডেফিনিশনটা তোমার দরকার মাস্ট। It is the term applied to a pregnant mother where her pregnant pregnancy outcome is adversely affected by the nature of previous obstetrical disaster. এটা তোমাদের ম্যানেজমেন্ট অথবা এটা ইনভেস্টিগেশন করা হয় যে তোমার তিনটে বেসিক প্রিন্সিপাল, যে টু ফাইন্ড আউট দ্য কজ, টু রেকটিফাই দ্য কজ ইফ পসিবল, আর রিমেইন ভিজিলেন্ট টিল ডেলিভারি। মানে যেহেতু অনেক সময় নাননুন থাকে, কজ খুঁজে পাওয়া যায় না, তাকে কনস্ট্যান্ট অবজারভেশন রাখতে হবে ডেলিভারি পর্যন্ত। তো কজ সাধারণত খুঁজে পাওয়া যায় না। আমাদের দেশে সাধারণত হয় কি যে নেগলেক্টেড অর ইনএডিকুয়েট অ্যান্টিনেটাল ইন্টারনেটাল কেয়ার ইজ রেসপন্সিবল ফর দ্য ডিজাস্টার। তারপরে কিছু কমন কজ আছে যেগুলো যে বললাম, এন্ডোক্রাইন ডিজঅর্ডার, থাইরয়েড ডিজঅর্ডার অথবা ডায়াবেটিস অথবা হাইপারটেনসিভ, অথবা যদি থাকে তার কিছু অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, থ্রোমোফ্লেভিয়া, অথবা মোলারিয়ান ডিফর্মিটি, সার্ভাইকাল ইনকম্পিটেন্স, অথবা নিউরাল টিউব ডিফেক্ট, এগুলো সময় থাকে, সেগুলো খুঁজে বার করা কমন কজগুলো, যে কারণে তার আগের বাচ্চাগুলো তো আগের যে অবস্টেট্রিক্যাল আউটকামটা এটা ডিজাস্টার হয়েছে। তো কজ যদি বার করা যায় সেক্ষেত্রে আমরা এই কজগুলো অনুযায়ী ট্রিটমেন্ট করতে পারি। তো রেকটিফাই দ্য ট্রিটমেন্ট অফ দ্য কজ, যেমন আমরা এনসাইক্লোজ অপারেশন করতে পারি ইন কেস অফ সার্ভাইকাল ইনকম্পিটেন্স before the just after the onset of labor অথবা after 37 কমপ্লিট হওয়ার পরে কিন্তু এটা আমরা স্টিচটা ওপেন করে দিলে তার লেবারটা স্টার্ট হয়। অথবা যে হাইপারটেনশন, ডায়াবেটিস, থাইরয়েড ডিজঅর্ডার, সেগুলো আমরা প্রপার ইনভেস্টিগেশন করে ট্রিটমেন্ট করে তাকে নর্মাল করে আসা, তারপর পরবর্তী তার এই কমপ্লিকেশনটা অ্যারাইজ করবে না। অথবা যেসব রিস্ক ফ্যাক্টর অথবা যে ধরনের কজ বা এখন কজ ট্রিটমেন্ট করা। নিউরাল টিউব আগে বলা হচ্ছে ফলিক অ্যাসিড ট্রিটমেন্ট শুরু করতে হবে at least 1 month before conception and continuous up to at least first trimester অথবা throughout the pregnancy বলা হয়। তো এটা ট্রিটমেন্ট। আর ডেলিভারি পর্যন্ত পেশেন্টকে অনেক সময় কজ জানা যায় না, আননোন থাকে, সেখানে অনেক সময় যেটা পরপর 2টা প্রেগনেন্সিতে তার এই কজগুলো অ্যারাইজ করছে, সেই কমপ্লিকেশনটা সেটা থার্ড প্রেগনেন্সিতে অ্যারাইজ করছে, মানে এভরি পসিবিলিটি। তো তাকে তো কনস্ট্যান্ট সুপারভিশন রাখতে হবে এবং টাইমলি হসপিটালাইজ করে তাকে ফিটাল ম্যাচুরিটিটা কনফার্ম করার পরে সময় মতো টার্মিনেশন করে দেওয়া হবে। এটা হচ্ছে ব্যাড অবস্টেট্রিক হিস্ট্রি ম্যানেজমেন্ট।
তোমার এখানে কিন্তু তোমাদের আসবে বেহুশি কাকে বলে ডেফিনিশনটা, এটা কিন্তু জানা থাকার সুন্দর করে লিখে দিলেই হবে। অনেক সময় অন্যান্য প্রশ্নের সঙ্গে দেওয়া হয় পার্টিসিপেন্ট। তো এই হচ্ছে তোমাদের আজকের টপিকস। আমি জাস্ট বেসিক যেগুলো জিনিস সেগুলো বললাম, যেগুলো প্রশ্ন আসতে পারে রিটেন অত ভাইভায়। বিশেষ করে তোমরা ফোরসেপ ইন্ডিকেশন, ফোরসেপ প্রিরিকুইজিট, কমপ্লিকেশন, সিজারের ইন্ডিকেশন, সিজারের কমপ্লিকেশন, ভ্যান্টেজের কমপ্লিকেশন, এই জিনিসগুলো খুব ভালো করে পড়বা। এগুলো সাধারণত রিটেনও আসে, ভাইভাল জিজ্ঞেস করা হয়। আর হাই রিস্ক প্রেগনেন্সিতে কাকে বলে ডেফিনিশন, কমন যে ইন্ডিকেশন গুলো, যে হাই রিস্ক কেসগুলো, ডিউরিং প্রেগনেন্সিতে, ডিউরিং লেবার, সেগুলো তোমরা জানবা, তাহলে তোমাদের মোটামুটি আশা করতে পারবে। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আচ্ছা ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে।